কোয়েলিয়া নদী ভরাটের বিরুদ্ধে এবং বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত সুরক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ব্যান, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট চ্যাপ্টার, প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভাপা কক্সবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে আজকের এই ভার্চুয়াল সমাবেশ। আজকের এই অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক ভ্যানের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। ধন্যবাদ সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ জমায়েতে যোগ দেওয়ার জন্য। এই জমায়েতে আমরা অনেককে বক্তব্য পেয়েছি এবং আমরা কক্সবাজারের এই নদীর যে বর্তমান পরিস্থিতি সে সম্পর্কে জানবো, এ ব্যাপারে আমরা কি করতে পারি সে ব্যাপারে আমরা আলোচনা করব। এই আলোচনা শুরু করার জন্য প্রথমেই আমি আমাদের পেনসিলভেনিয়ার লকহেড ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, তাকে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়ে একটি প্রতিপাদ্য উপস্থাপন করার জন্য। উনি সেই অনুযায়ী একটি প্রতিপাদ্য তৈরি করেছেন। এখন আমি ওনাকে সেইটি উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নজরুল ভাই, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। পিছনে একটু ব্যাকগ্রাউন্ড শোনা যাচ্ছে, যদি সম্ভব হয় তাহলে দয়া করে ব্যাকগ্রাউন্ডটা একটু বন্ধ রাখবেন। আমি শেয়ার করছি আমার স্ক্রিন। আমার তো হোস্ট স্ট্যাটাস দেখছি না। হোস্টটা ট্রান্সফার, তাহলে যখন হোস্ট ট্রান্সফার হচ্ছে ইন দ্য মিনওয়াইল আমি সময়টা যাতে কাজে লাগে এই জন্য বলছি যে নজরুল ভাই আমাকে রিকোয়েস্ট করাতে আমি খুব দ্রুতই একটা প্রতিবেদন তৈরি করেছি। খুব বেশি সময় পাইনি, 2 দিন বা 3 দিন এরকম। তা আমার কিছুটা অ্যাডভান্টেজ আছে আমি মনে করি, এই জন্য যে আমেরিকা থেকে যেহেতু আমরা জিনিসটা অর্গানাইজ করছি। আমি বলি আমেরিকায় যারা আছেন তারা জানেন যে এই দেশের কোর্টে একটা জুরি সিস্টেম আছে। জুরি যখন নির্ধারণ করা হয় তখন জিজ্ঞেস করা হয় জুররদেরকে, আপনারা কি কেসটা সম্বন্ধে খুব বেশি জানেন, এটাতে আপনি নিজে ইনভলভ? বলতে হয় যে আমি ইনভলভ না, আমি অতটা জানি না। আমার অবস্থাটা এক্স্যাক্টলি এরকম। আমি কোহেলিয়া সম্বন্ধে নাম শুনেছি, মাতার বাড়িতে আমি কোনোদিন যাইনি। সেই সেন্সে আমি বলছি যে আমি অনেকটা জুরির ভূমিকা থেকে এই জিনিসটা উপস্থাপন করছি। আমার কোনো নির্মোহভাবে উপস্থাপন করছি, আমার কোনো পক্ষপাতিত্ব নেই, বলার চেষ্টা করছি। তাহলে এখনো আমার হোস্ট স্ট্যাটাস আসেনি, আমি শেয়ার করতে পারছি না, এই জন্য জিনিসটা আমি আলিম ভাই আপনার কে হোস্ট? আপনি হোস্ট? কে আমি? না আলিম ভাই হোস্টটা ট্রান্সফার করেন। সেটাই বলছি যে আমি কথাগুলো বলছি যাতে সময়টা নষ্ট না হয়। আর একটা জিনিস হচ্ছে যে আমার প্রতিবেদনটা যে কিছু ডেটা আমি উপস্থাপন করব সেটা কোহেলিয়া রিভার নদী নিয়ে অবশ্যই, কিন্তু কোহেলিয়া নদীর যে আজকে যে মরণাপন্ন অবস্থা তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব অবশ্যই মাতারবাড়ি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টস এবং যে সি পোর্টের যে প্রপোজাল বাংলাদেশ সরকার করেছে। মহেশখালী, মাতারবাড়ি, কোহেলিয়া এই পুরো অঞ্চলে অনেকগুলো কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলির প্রেক্ষিতে আজকে কোহেলিয়া নদীর এই মরণাপন্ন অবস্থা। কোহেলিয়া নদী অবশ্যই আমাদের কেন্দ্রবিন্দুতে আজকের আলোচনায়, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি এই জন্য কোহেলিয়া নদীটা কোহেলিয়া নদীর মতোই থাকতো যদি না ওই ব্যাপারগুলি আমাদের ওই অঞ্চলটাতে ঘটতো। এবং আমি দেখেছি অনেকগুলো প্রতিবেদন, আমাদের বাপা এই ব্যাপারে অসম্ভব সোচ্চার। আমাদের বাপার জেনারেল সেক্রেটারি শরীফ জামিল, তারপরে হচ্ছে আমাদের নদী রক্ষা জাতীয় নদী রক্ষা কমিটির যে শারমিন আপা, ওনারা অসম্ভব মানে ভালো কাজ করছেন স্থানীয়দেরকে নিয়ে। ডক্টর মতিন তারাও এখানে মিটিং করেছে। আমাদের কক্সবাজারে যারা আছে তারা নিশ্চয়ই কথা বলবেন পরবর্তীতে। আমি শুধু আমার সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি, যেহেতু আমি এখনো শেয়ার করতে পারছি না, কিন্তু এখনো আমি বলছি যার জন্য। তো আমাকে যদি কো-হোস্ট করা হয় তাহলে আমি আমার পাওয়ার পয়েন্টটা শেয়ার করতে পারতাম। আরো একটু বলে রাখি, পাওয়ার পয়েন্টটা করা হয়েছে ইংলিশে এবং স্লাইডগুলি থাকবে ইংলিশে, আমি কথা বলবো বাংলাতে। ইংলিশে থাকবে এই জন্য যেহেতু অন্য ভাষী কোনো লোক যদি থাকে তাহলে তাদের যাতে দেখতে বুঝতে সহজ হয়। কিন্তু আমি এটাকে জাস্ট টকিং পয়েন্ট বা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করব, কথাগুলো আমি বাংলাতেই বলবো। এখনো আমি হোস্ট স্ট্যাটাস দেখছি না, যার জন্য আমাকে আর কি অনেকটা বাড়তি কথা বলতে হচ্ছে। একটু আগে তো আমি হোস্ট ছিলাম নজরুল ভাই, তো আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আলিম হোস্ট, এখানে সমস্যা হচ্ছে কো-হোস্ট করা যায় না, সেজন্য এখন ওই যে হোস্ট কেন লাগবে? আপনার মাল্টিপল শেয়ারিং দিলেই তো হয়।
সেটা আমি স্ক্রিন পাচ্ছি না। শেয়ারের ওখানে গেলে একটু অপশন আছে মাল্টিপল শেয়ারিং, রাইট? ওইখানে ওইটা এনেবল করে দিলেই তো হয়। খালেকুজ্জামান স্যার, আপনি এখন হোস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এই যে পাওয়ার পয়েন্ট আমি শেয়ার করছি। যেটা আমি বলেছিলাম যে কোহেলিয়া নদী নিয়ে যদিও আমরা কথা বলবো, কিন্তু কোহেলিয়া নদীটা আসলে মাতারবাড়ি যে কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট তার প্রেক্ষিতেই আলোচনাটা হবে। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি আমার প্রান্তে শুধু কালো দেখছি এখনো, হয়তো একটু টাইম নিচ্ছে আমার ধারণা। না, দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা। আমার স্ক্রিনে আর কি আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা আমি বলছি, এটা হচ্ছে একটা আউটলাইন। আমি কি কি নিয়ে কথা বলবো, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টটা কোথায়, কোহেলিয়া নদী এবং তার আশেপাশের ইকোসিস্টেমটা, প্রাকৃতিক অবস্থাটা কেমন, মানুষজনের জীবনযাপনের ধরনটা কেমন, সেগুলো নিয়ে, এবং যে কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এটাতে সমস্যাটা কোথায়, এই সমস্যাগুলির কিছু কিছু জিনিস নিয়ে আমি কথা বলবো, এবং কেন এটা এত একটা ভালো আইডিয়া না এটা আমি বলতে চাবো। তারপর পৃথিবী জুড়ে যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির অবস্থা আজকে কি, তার প্রেক্ষিতে আমাদের অঞ্চলে ভারত এবং বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি কোথায় অবস্থিত এবং এটাতে কি সমস্যা হচ্ছে, বিশেষ করে রামপাল, মাতারবাড়ি, সেগুলি আমি আলোচনায় নিয়ে আসবো। তারপর এই যে আমরা সমস্যা নিয়ে কথা বলছি তার কি কোনো বিকল্প আছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তাহলে বাংলাদেশের যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2015 অনুযায়ী 2021 সালের মধ্যে বাংলাদেশের যে বিদ্যুতের প্রয়োজন হবে তার জন্য 79 মিলিয়ন টন করে কয়লা আমদানি করতে হবে, এবং এটা হচ্ছে বাংলাদেশের পরিকল্পনা। এবং এর জন্য মাতারবাড়িতে একটা সিপোর্ট সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে, এবং তাদের গভর্নমেন্টের রিপোর্টে বলা হচ্ছে যে মাতারবাড়ি হচ্ছে ওনলি সুইটেবল প্লেস টু বিল্ড কোল ট্রান্সপারেন্ট ট্রান্সশিপমেন্ট এবং ডিপ সি আর কি পোর্ট। তো অনলিতে দেখেন আমি এক্সক্লামেশন পয়েন্ট দিয়েছি, আমি কথাটা তাদের এখান থেকে আমি নিয়েছি। এটা কিভাবে অনলি লোকেশন হতে পারে, আমি এর কোনো বিজ্ঞান ভিত্তিক আলোচনা দেখিনি। আমি একজন নিজে ওশানোগ্রাফার, জিওলজিস্ট, ওশানোগ্রাফিক কোনো স্টাডি এখানে দেখিনি যে কেন এটাকে অনলি এরিয়া বলে এটাকে জাস্টিফাই করা হচ্ছে। আমি জাস্ট আপনাদের বলে রাখলাম মাতারবাড়ি যে কোল ফায়ার প্ল্যান্ট গুলো, এখানে 1200 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হবে আপাতত। অরিজিনাল প্ল্যানে প্রায় 8700 মেগাওয়াট ছিল, কারণ এখানে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রের প্রপোজাল ছিল, অনেকগুলো থেকে বর্তমানে আমাদের সরকার পিছিয়ে এসছে। কিন্তু মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের ফেজ 1 এটা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। এটা জায়গার সহযোগিতায় হচ্ছে, আপনারা শুনেছেন প্রায় $3.5 বিলিয়ন মতো খরচ হবে ধরা হয়েছে আপাতত, এবং এটা অনেকটাই লোন হিসাবে আসবে। এই জন্য 600 হেক্টর বা 1500 একর জমি অধিগ্রহণ করা হবে। আমি সরকারের রিপোর্ট অনুযায়ী বলছি 600 হেক্টরকে আমি হাইলাইট করেছি, নাম্বারটা একটু মনে রাখবেন, পরে প্রয়োজন হবে। এই রিপোর্টে বলা হচ্ছে 20,000 লোক টোটাল, মানে শুধু পাওয়ার প্ল্যান্ট অ্যাক্সেস রোড করা হবে, সব মিলিয়ে 20,000-এর মতো লোক ক্ষতিগ্রস্ত হবে। এবং এই বিদ্যুৎ কেন্দ্রটা করা হচ্ছে একেবারে সমুদ্র সৈকতে, সেটাও একটু মনে রাখবেন, যেখানে হচ্ছে টাইডাল ইনফ্লুয়েন্সের ভিতরে আছে জায়গাটা, সাইক্লোনিক প্যাথে আছে, এবং সি লেভেল রাইজের পরিমাণ ওই অঞ্চলে অনেক বেশি, এবং ওই অঞ্চলটাতে কিছু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল জোন আছে, সেটা এখনই আমরা দেখাবো। এবং সরকারি তথ্য অনুযায়ী 40%-এর মতো লোক যারা ক্ষতিগ্রস্ত হবে এই প্রজেক্টের মাধ্যমে, তারা কিন্তু বিলো পভার্টি লাইন বাংলাদেশের ন্যাশনাল স্কেলেও, এর মানে খুব দরিদ্র অঞ্চলে এই জিনিসটা করা হচ্ছে। এই হচ্ছে যে ম্যাপটাতে দেখাচ্ছি মাতারবাড়িটা কোথায় এবং কোহেলিয়া রিভারটা আসলে কোথায়। সেই ম্যাপে আপনারা যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে কোহেলিয়া রিভারের দুই পারে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন আছে, যে প্যারাবন যেটা বলে সুন্দরবন। তারপরে হচ্ছে সল্ট প্যান্স, মানে যে কিছু কিছু লবণের মানে ইন্ডাস্ট্রি আছে এখানে, মানুষজনের মাল্টিপল ক্রপ হয় এখানে, এক ফসলি ত্রিফসলি জমি আছে, রেসিডেন্সিয়াল এরিয়া আছে, যে কোহেলিয়া নদীর দুই পার ধরেই। এখানে দেখাচ্ছি যে কোহেলিয়া নদীর দুই পারে প্রায় 3টা লবণের কারখানা আছে। তারপর এখানে চিংড়ি চাষের অনেক মানুষ জীবনযাপন করে। নদীটার দুই পাশের ইকোসিস্টেম অনেক সমৃদ্ধ, এটা এখনই দেখাবো আপনাদেরকে। যে এখানে আবার এই ম্যাপটাতে দেখাচ্ছি, যেখানে প্রজেক্টটা করা হচ্ছে একটা সার্কেল দিয়ে দেখানো হচ্ছে। এই সার্কেলটা, এই যে সার্কেলটার আশেপাশে মানে অনেকগুলো খুবই জরুরি জিনিস রয়েছে, ইকোলজিক্যালি সেনসিটিভ জিনিস, পরিবেশগতভাবে সেনসিটিভ জিনিস, যেমন ম্যানগ্রোভ প্ল্যান্টেশন আছে, এটা একটু আগেই বললাম, নদীর দুই পাশ দিয়ে আছে। মহেশখালী রিজার্ভ ফরেস্ট আছে এখানে, সোনাদিয়া আইল্যান্ড আছে, যেটা হচ্ছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া,
বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে 23 কিলোমিটারের মধ্যে, ফাইসাখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, তারপরে হচ্ছে সি ফ্রন্ট কক্সবাজার টেকনাফ আছে, হিমচরি ন্যাশনাল পার্ক আছে। এই প্রেক্ষিতে আমি মনে করি এতগুলো যে সংবেদনশীল এরিয়া, এই ভিউ থেকে আমি মনে করি যে মাতারবাড়ি রামপালের মতোই খুবই সেন্সিটিভ একটা জায়গা, আমি যেটা বলছি নিচে, এবং এট অল কস্ট এই জাতীয় একটা কোল ফায়ার প্ল্যান্ট এখান থেকে অ্যাভয়েড করা প্রয়োজন। কেন প্রয়োজন সেটা আমি আরো বলছি। এর বাইরে গিয়েও আপনারা দেখবেন আশেপাশের অঞ্চলে চকরিয়া, সুন্দরবন, তার বোয়ালখালী, মিক্সড গ্রিন ফরেস্ট এগুলি রয়েছে, মহেশখালী ফরেস্ট এগুলো তো বললাম, এতগুলো যে সংবেদনশীল এরিয়া। তারপরে সোনাদিয়া দ্বীপ, যেটা এটা খুবই জরুরি একটা জিনিস, একটু সাউথে, মানে মাতারবাড়ির কয়েক কিলোমিটার সাউথে সোনাদিয়া দ্বীপটা হচ্ছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া গভর্নমেন্টের তথ্য অনুযায়ী। সেখানে অনেকগুলো বালিয়ারি রয়েছে, স্যান্ড ডিউনস, তারপরে হচ্ছে কার্লিও বার্ড, মানে যে সেন্ট পাইপার্স টাইপের কিছু কিছু অসম্ভব সুন্দর প্রজাতির পাখি রয়েছে, সেখানে ম্যানগ্রোভ রয়েছে সুন্দরবন। এই বিবেচনাতে আমি মনে করি সোনাদিয়া দ্বীপটাকে র্যামজার সাইটের স্ট্যাটাসে যাতে নেওয়া যায়, সেই চেষ্টা বরং আমাদের গভর্নমেন্টের করা প্রয়োজন, আমাদের বাপার করা প্রয়োজন। এতটাই সংবেদনশীল, এতটাই সুন্দর একটা দ্বীপ, সেটা কিন্তু মাত্র কয়েক কিলোমিটার সাউথে। শুধু তাই না, যে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হলে যে লং শোর কারেন্ট আছে সব প্রত্যেক সমুদ্রেই থাকে, সেটার মাধ্যমে যে বর্জ্য ব্যবস্থা থাকবে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টে, সেগুলি সোনাদিয়াতে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না, এখনই আপনাদের দেখাচ্ছি। তাহলে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট করার জন্য তারা অ্যাক্সেস রোড করবে চকরিয়ার একটু সাউথ থেকে, টোটালি হচ্ছে রাস্তাটা, লাল রাস্তাটা দেখছেন, টেনে নিয়ে যাবে হচ্ছে মাতারবাড়িতে। এর মধ্যে 15টা থাকবে হচ্ছে ব্রিজ। এই জন্য উল্লেখ করলাম, আপনি যদি এই এলাকাতে লক্ষ্য করুন যে অনেকগুলো মাকড়সার জালির মতো নদী নালা, খাল বিল গুলি ছড়িয়ে আছে। এটা হচ্ছে কোস্টাল এরিয়ার একটা ক্যারেক্টারিস্টিক, যে নদী এবং খালগুলো মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকে, তারা ইন্টারকানেক্টেড। এতগুলো ব্রিজ করলে পরে এই এখানের যে ইকোলজি, এখানের যে ইকোসিস্টেম, এটা বিপন্ন হবে। তারপর এখানে দেখাচ্ছে কোহালিয়া রিভারকে একেবারে কেন্দ্র করে, যে কোহালিয়া রিভার ছোট্ট এই দেখা যাচ্ছে, তাকে কেন্দ্র করে দেখুন এখানে হচ্ছে যে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর টার্মিনাল, সেইগুলি করা হবে। সেইখানে এখনই দেখাচ্ছি আর একটু ডিটেইলে কোহেলিয়া রিভারের এই ম্যাপটাতে আপনি দেখুন যে রাস্তাটা করা হবে 4 লেনের, 13 কিলোমিটার মতো লম্বা, তার প্রায় 6 কিলোমিটার থাকবে কোহেলিয়া রিভারের পার ধরে, এবং সেটাকে কেন্দ্র করে তারা অলরেডি কনস্ট্রাকশন শুরু করেছে। এখানে কিন্তু কোহেলিয়া রিভারটাকে আর দেখা যাচ্ছে না যে এটার একটা ব্যাপার আছে। কারণ হচ্ছে একটু পরে আমি দেখাবো যে আমাদের যারা কর্তৃপক্ষ, যে প্রজেক্ট ডাইরেক্টর, তারা আসলে কোহেলিয়াটাকে রিভারই মনে করে না। তারা বলে যেটা একটা খাল, এটা জোয়ার বাটার সময় শুকিয়ে যায়, এটা তো গুরুত্বপূর্ণ কিছু না এখানে। এই জন্য কথাটা বলছি, আমাদের যারা কর্তৃপক্ষ, তাদের কোস্টাল রিভার এবং ড্রেনেজ নেটওয়ার্ক সম্বন্ধে সামান্য ধারণা পর্যন্ত নেই, যে কোস্টাল রিভার গুলো জোয়ার বাটার সময় শুকিয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে ইকোসিস্টেমের পার্ট। তারা যেহেতু এটাকে নদী হিসাবেই মেনে নেয় না, সেই জন্য তারা ভরাট করা তো দ্বিধাগ্রস্ত হচ্ছে না। এমনকি আমাদের যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তারা পর্যন্ত একটা ছাড়পত্র দিয়েছে, কি আশ্চর্য। তারপরে হচ্ছে যে রোডস এন্ড হাইওয়ে, তারাও সেটাকে নদীর পার ঘেঁষে, একটু পরেই দেখাবো, কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে এবং নদীটাকে প্রায় ভরাট করে ফেলেছে 2 কিলোমিটার মতো জায়গা। কিছু লোকজন বোধহয় অ্যাডমিটের জন্য ওয়েট করতেছেন। তাহলে এটা কি আমাকে কিছু করতে হবে? আপনাকে অ্যাডমিট দিতে হবে, কারণ হোস্ট তো আপনি। তাহলে তো আমাকে আবার এটা স্টপ শেয়ারিং এ গিয়ে এটা করতে হবে আনফরচুনেটলি। ঠিক আছে, আমি দেখছি। ওয়েটিং, অ্যাডমিট আলিম, হারুন ভাই, আপনি তো কো-হোস্ট করতে পারেন। এটা হচ্ছে না সিস্টেমে, কো-হোস্ট করলে তো হয় না, সিস্টেমে না জিন্না ভাই আজকে। আচ্ছা, তাহলে আমি আবার একটু আর কি ফেরত যাচ্ছি। সরি যে ইন্টারাপশনের জন্য, এটা আমার হাতে ছিল না এই ইন্টারাপশনের ব্যাপারটা। তাহলে যেটা বলছি যে আপনি দেখুন এই যে ম্যাপটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে তারা যে অ্যাক্সেস রোডটা দেখাচ্ছে এবং 15টা যে দেখালাম, মানে ব্রিজ হবে, সেই অ্যাক্সেস রোডটাতে দেখুন এখন আর কিন্তু কোহেলিয়া রিভারটাকে আর সেভাবে দৃশ্যমানই হচ্ছে না। এটার দুটো হচ্ছে এটার সিগনিফিকেন্স। একটা হচ্ছে যেটা আমি বললাম, যে প্রজেক্ট ডিরেক্টর এখানে যে আছে, তার নামটা আমি জানি, পার্সোনালি আমি বলতে চাচ্ছি না নামটা, প্রজেক্ট ডিরেক্টর, তিনি বলছেন যে এটা কোহেলিয়া এমন কোনো নদী না, আমরা সামান্য এনক্রোচ করেছি, সামান্য এনক্রোচ।
কিন্তু আমাদের দেশে নদীর ব্যাপারে অনেক আইন কানুন রয়েছে, হাইকোর্টের নির্দেশনা রয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নদীগুলোকে রক্ষা করতে চায়, কিন্তু প্রজেক্ট ডিরেক্টর বলছে এটা কোনো নদী না, এটা আমরা সামান্য এনক্রোচ করছি, এটা জোয়ার বাটার সময় শুকিয়ে যায়, এটা এমন কিছু বড় বিগ ডিল না। এইটা হচ্ছে যে যেটা আমি বলতে চাচ্ছি। তাহলে এই যে দেখাচ্ছে, যেটা বললাম যে কনস্ট্রাকশন যেটা হয়েছে, দেখুন যে জিও টেক্সটাইল দিয়ে পুরোপুরি নদীটাকে আর কি, এটা হচ্ছে আপাতত যেটা হচ্ছে, যেখানে এরা বলছে যে আমি এই যে উই আর ডুইং মিনিমাম এনক্রোচমেন্ট এন্ড ইট ইজ নট ফুল প্লেজেড রিভার, ইট ইজ এ ক্যানাল উইচ ড্রাইজ আপ ডিউরিং লো টাইড, প্রজেক্ট ডিরেক্টর সেটা বলছে। এটা যদি অবস্থা হয়, যেখানে আমাদের হাইকোর্ট বলছে এটা নদীগুলি হচ্ছে আপনার লিভিং এন্টিটি এবং জুরিস্টিক পার্সন, একটা জুরিস্টিক পার্সনের হাত পা থাকে, একজন মানুষ যে তার হাত পা থাকে, তার হাত পাকে আপনি কেটে ফেলতে পারেন না। নদীর যেহেতু আমাদের গার্ডিয়ান হচ্ছে যে আমাদের যে নদী কমিশন, তাদের উচিত সেই ব্যাপারগুলো আর একটু পার্সু করা, যে একটা কিভাবে আপনি নদীটাকে ভরাট করে ফেলবেন এবং হাত পা কেটে ফেলছেন, যেখানে আমাদের দেশে এই আইনই নেই। তাহলে এখানে আমি যেটা দেখাচ্ছি, লং শোর কারেন্ট বলে একটা জিনিস আছে সমস্ত পৃথিবীতেই, যে সমুদ্র সৈকতের প্যারালাল, সৈকতের সমান্তরাল একটা স্রোত থাকে, সেটাকে লং শোর কারেন্ট বলে, যার যেটাই হচ্ছে প্রধান বাহন সমস্ত যে বালু এবং সবকিছুকে বহন করার জন্য, যে কোস্টাল এরিয়াতে এই যে লং শোর কারেন্ট এরিয়াটাকে আসলে রিভার অফ স্যান্ড বলা হয়। আমি আমার ইয়েতে কি বলে, আমাদের পার্টিসিপেন্টের লিস্টে ডক্টর শহীদুলকে দেখেছি। ডক্টর শহীদুল হচ্ছে একজন, সেওয়ানি যে আমার মতো একজন কোস্টাল জিওলজিস্ট, সে লং শোর কারেন্টটা জানে। যেখানে এখানে যেটা আমি বলছি, আপনি যদি যে ভূতাত্ত্বিক নমুনাগুলি দেখেন, ওই যে এই যে আইল্যান্ডগুলির, তাতে দৃশ্যমান হয় যে লং শোর কারেন্টটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে যায় এখানে, এবং ইয়ের সময়ে, ঝড়ের সময়, সেই যে লং শোর কারেন্ট, এটার বাংলা আমি পাইনি, মানে সমুদ্র সৈকত সমান্তরাল যে স্রোত আর কি, সেটার গতি হয় হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড অথবা 9 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এখানে আপনি যত ধরনের বর্জ্য বা ধুলাবালু যাই আপনি রাখেন নদীতে, অর্থাৎ এই যে টার্মিনাল থেকে, কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের টার্মিনাল থেকে, এবং যে অ্যাশ গুলি রাখা হবে, সেগুলি যখন যে ঝড়ের সময় সমুদ্রে গিয়ে পড়বে, সেগুলি আপনার এই যে লংশোর কারেন্টের মাধ্যমে সাউথের দিকে, সোনাদিয়া দ্বীপ এবং কক্সবাজারের দিকে দ্রুত চলে যাবে 9 কিলোমিটার পার আওয়ার। এবং পরের স্লাইডে আমি দেখাচ্ছি, আমি একটু আগেও বলেছি সোনাদিয়া কত ইম্পর্টেন্ট একটা দ্বীপ। এখানে যদি এসব যে বর্জ্য, কয়লা ভিত্তিক বর্জ্য যদি এর মাধ্যমে যায়, তাহলে এটা পরিবেশের জন্য বিপন্ন হবে সোনাদিয়া এবং কক্সবাজার। এখানে দেখাচ্ছি আমি যে মাতারবাড়ি থেকে এই যে রেড লাইনটা, কক্সবাজার এখানে দেখা যাচ্ছে, কক্সবাজার পর্যন্ত দূরত্ব হচ্ছে, এই লাইনটা ফলো করলে 40 কিলোমিটার, এবং 9 কিলোমিটার পার আওয়ারে আপনার 4-5 ঘন্টা লাগবে সেই সব বর্জ্য আপনার, এই যে এখানে দেখাচ্ছি যে বর্জ্যগুলি, যা আসলে এই যে সমুদ্র থেকে কিভাবে বার্জ দিয়ে যে কয়লাগুলি নিয়ে আসা হবে, ডাম্প করা হবে মাতারবাড়িতে, এবং সেটা ওপেন অবস্থায় সবসময় এটা মানে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার পরেও কয়লা ভিত্তিক সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশেই সেই বর্জ্যগুলি দ্বারা দূষিত হয় অঞ্চল। সেইটা যে আপনাদের সোনাদিয়া থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছাবে 4-5 ঘন্টায়, এই জিনিসটা আমি দেখাচ্ছি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ম্যাপ দেখাচ্ছি এখানে। এখানে দেখুন যে প্রজেক্ট এরিয়াতে 3টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। এই জন্য বললাম বাংলাদেশে সর্বমোট 20টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। এর একটা হচ্ছে যেটা আমি বললাম একটু আগে, যে ফয়সাখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, একটা 20টার একটা। যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে যে অ্যাট্রোসিটি এগেইনস্ট ন্যাচারাল হেরিটেজ, এই যে মাতারবাড়ি কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টটা। কম্পারিজনের জন্য আমি বলছি, বাংলাদেশ আবার আজকাল খুব কম্পেয়ার করতে ভালোবাসে, ওরা সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, লস অ্যাঞ্জেলেস হয়ে যাচ্ছে। পেনসিলভেনিয়া আমি বাস করি, পেনসিলভেনিয়ার সাইজ বাংলাদেশ থেকে একটু ছোট। পেনসিলভেনিয়ার যে ন্যাশনাল ফরেস্টের মাত্রা হচ্ছে, পরিমাণ হচ্ছে 58%, আর বাংলাদেশের ন্যাশনাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুলো 1% জায়গা দখল করে। 58 ভার্সেস 1, সেই 1%-এর মধ্যে যেখানে আমাদের মানে ফসিয়াখালী সহ অন্যান্য অঞ্চলগুলি পড়ে, সেটাকে আমরা ধ্বংস করতে চাচ্ছি কোন কারণে, এটি হচ্ছে আমার জানার ব্যাপার। পরেরটা আমি দেখাচ্ছি ন্যাশনাল পার্ক। বাংলাদেশে হ্যান্ডফুল অফ ন্যাশনাল পার্ক আছে মাত্র, তার 3টাই হচ্ছে আপনার এই যে আমাদের সাউথ অঞ্চলে, যেখানে আর কি যে প্রজেক্টটা হচ্ছে। জাইকা যে এই যে একটা ফিজিবিলিটি স্টাডি করেছে 400 পৃষ্ঠার বেশি, সেটা আমি পড়েছি। সেখানে ওরা দেখিয়েছে কোহেলিয়ার নদীটা কত জীববৈচিত্র্যময়, সেখানে শত শত ধরনের কাঁকড়া, মাছ, পাখি এগুলি আছে। সেটা জানার পরেও
তারা কেন সেন্সিটিভ ওয়েতে সেটা থেকে সরে আসলো না এই প্রজেক্ট থেকে, এবং গভর্নমেন্টকে তারা প্রপোজ করলো না যে দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য খুব সেন্সিটিভ এরিয়ার মধ্যে কোহেলিয়া রিভার সহ ওই অঞ্চলটা পড়ে। আমরা যেহেতু খুব সংবেদনশীল জাতি, জাইকা এবং জাপান, তা আমরা এটা করতে মানা করি, আমরা এটা করা ঠিক হবে মনে করি না। এবং আমাদের গভর্নমেন্ট কেন এত ইনসেনসিটিভ এনভায়রনমেন্টাল কজগুলিতে, সেটা আমি জানতে খুব আগ্রহ হয়। এখানে আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি পৃথিবীতে দেখুন কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলি কোথায়। খুব সংক্ষেপে দেখাই, ইউএসএ তে দেখুন যে সাদা সাদা জিনিসগুলো, এগুলি এখানে লেজেন্ডে যদি দেখেন এগুলি হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলি। ইউএসএ তে অনেকগুলি ক্লোজ হয়ে যাবে, ইউরোপে প্রায় সবগুলি ক্লোজ হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কয়লা বিদ্যুৎ কেন্দ্র দুনিয়াতে আছে হচ্ছে চায়নাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারা এক কি বলে সবচেয়ে বেশি 1 মিলিয়ন মেগাটন মেগাওয়াট বিদ্যুৎ ওরা চাইনিজরা করে ইয়ে থেকে, কয়লা থেকে। এখানে দেখাচ্ছি ইন্ডিয়া এবং চায়নাই হচ্ছে ওরা চ্যাম্পিয়ন আর কি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের। কিন্তু তারপরেও চায়না কিন্তু কিছু কিছু সাদাও আছে, মানে তারা ক্লোজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া দেখুন এখানে সবগুলি হচ্ছে ওরা ক্লোজ করে দিবে আলটিমেটলি। এই জন্য অস্ট্রেলিয়ার কথা বললাম, মাতার বাড়ির যে প্ল্যান সেটাতে প্রপোজ করেছে তারা কয়লা নিয়ে আসবে ইন্দোনেশিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে এবং সাউথ আফ্রিকা থেকে। খেয়াল করার মতো হলদিয়া হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটাও দেখুন সুন্দরবন থেকে, তাদের সুন্দরবন থেকে হলদিয়া যে পাওয়ার প্ল্যান্ট, কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা হচ্ছে 52 কিলোমিটার ভিতরে। এই যে এখানে আমি ম্যাপটাতে দেখাচ্ছি, মানে 52 কিলোমিটার সমুদ্র সৈকত থেকে ভিতরে হলদিয়া, 40 কিলোমিটার দূরে হচ্ছে সুন্দরবন থেকে। জিনিসটা খেয়াল করুন, বাংলাদেশের রামপাল হচ্ছে 14 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম সুন্দরবন, আর কলকাতায় ওদেরটা পশ্চিমবঙ্গে হচ্ছে 40 কিলোমিটার। পশ্চিমবঙ্গে যে পাওয়ার প্ল্যান্টটা ওরা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট এর পাশে করে না সুন্দরবনের কাছে, সেটা রামপালে হচ্ছে। মাতারবাড়িতে হচ্ছে আমাদের যে প্যারাবনগুলো তার একেবারে কোলে। সেইটা হচ্ছে আমাদের একটা মানে তুলনামূলক বিশ্লেষণ আমি যেটা করলাম এখানে। যে আমাদের মিলি বার্তা, আমাদের ফ্রেন্ড যে ক্লিয়ার, মানে ফিনল্যান্ডে সে একটা অ্যানালাইসিস করেছিল মাতারবাড়ির কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে। সেখানে সে দেখিয়েছিল মাতারবাড়ির জন্য যে বায়ু দূষণ হবে সেটা দেখুন উত্তরে যাবে, দক্ষিণেও যাবে, পুরো যে সেন্সিটিভ, ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া জুড়ে এর অভিঘাত করবে। এটা মিলি বার্তার যে স্টাডি, সেটাতে আপনারা জানেন, দেখেছেন অনেকে। আমি এখনই শেষ করে দিচ্ছি। তার বাইরে গিয়েও অনেকগুলো যে ধাতব, দূষিত ধাতব সেই সব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তৈরি হয়, যার মধ্যে আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবল্ট, নিকল, লেড এগুলির পরিমাণও থাকবে। সেগুলি যেটা বললাম যে আমাদের যে কর্তৃপক্ষ তারা স্টেক হোল্ডারদের নিয়ে কিছু মিটিং করেছে মাতারবাড়িতে, যারা ক্ষতিগ্রস্ত লোক তাদের কাছ থেকে শুনতে চেয়েছে। এখানে অনেকগুলো পয়েন্ট আমি তাদের রিপোর্ট থেকে নিয়েছি। স্থানীয়রা বলেছে এখানে ওয়াটার লগিং হবে, তাদের সলিউশন কর্তৃপক্ষ বলছে না 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 না, আমরা অনেক কালভার্ট দিব, ওয়াটার লগিং হবে না। স্থানীয়রা বলছে যে টাইডাল সার্জ সাইক্লোন প্রোন এরিয়া, এটা আমাদের জন্য এমব্যাঙ্কমেন্ট করে দেন। ওরা বলছে না না না, অ্যাক্সেস রোড যেটা করব সেটাতেই এমব্যাঙ্কমেন্টের কাজ হবে। তারা বলছে যে আপনাদের অ্যাক্সেস রোডটাকে একটু একটু দূরে সরিয়ে নেন যাতে আমাদের কোহেলিয়া রিভার বা এগুলি বেঁচে যায়। তারা বলছে না না না, আমরা সার্ভে করে দেখেছি এটা হচ্ছে বেস্ট লোকেশন। এগুলি তাদের উত্তর আমি দিচ্ছি সাথে সাথে। আমাদের স্থানীয়রা বলছে 1000 লোক ক্ষতিগ্রস্ত হবে নর্থ নালবিলা ভিলেজে। তারা বলছে না না না, আমরা সঠিকভাবে কম্পেনসেশন দিয়ে দিব। তারপরে এখানে আরেকটা জিনিস, যেটা সমস্ত কোশ্চেনগুলি এসছে মূলত চেয়ারম্যান এই জাতীয় যে পাওয়ারফুল লোকজনের কাছ থেকে আমি খেয়াল করে দেখেছি। আমি একটু আগে উল্লেখ করেছি স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত হবে তার 40% লোক হচ্ছে গরিব এবং দরিদ্র সীমার নিচে। তাদের একটা প্রতিনিধি আমি সেখানে দেখি নাই, সেই স্টেক হোল্ডার মিটিং এ। সেখানে আমি আরো দেখি নাই হচ্ছে এনভায়রনমেন্টালিস্টদের কোনো ধরনের প্রতিনিধি, কিন্তু রিপোর্টে তারা দাবি করবে যে আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, সেটা আমি দেখিয়ে দিয়েছি এখানে। আরো অনেকগুলো কনসার্ন আমাদের আছে, যার একটা হচ্ছে যে
জাপান খুব ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে, এখানে তারা মেনটেন করছে না। কস্টের দিক থেকে দেখুন, সোলার পাওয়ার প্ল্যান্ট যদি করা হয় তাহলে এভারেজে $91 হয় মেগাওয়াট ইলেকট্রিসিটির জন্য খরচ পড়ে দুনিয়াতে। এই মাতার বাড়িতে $135 পড়বে, তাহলে সোলার পাওয়ার প্ল্যান্টের থেকে বেশি খরচ ব্যয়বহুল হবে অলরেডি। তারপরে প্রোডাকশন কস্ট আরো বেড়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট গুলি করা হয় এই জন্য যেগুলি নাকি সস্তা হয়, কিন্তু আমরা দেখাচ্ছি যে সস্তা তো হয়ই না, বরং পৃথিবীর অ্যাভারেজে এটার দাম অলরেডি অনেক বেশি। যে মানুষগুলিকে ডিসপ্লেস করা হবে তার 32% লোক কিন্তু মানে ইয়েতে কোহেলিয়া নদীর আশেপাশে তারা ইনভলভ হচ্ছে শ্রিম কাল্টিভেশনে, যেটা আমি বলছি 32% মেল, এটা গভর্নমেন্টের রিপোর্ট থেকে আমি বলছি। তাহলে 32% লোকজনের জন্য কম্পেনসেশন এন্ড লাইভলিহুডের তেমন কোনো ব্যবস্থা করা হচ্ছে না। কোস্টাল জোন খুব ভালনারেবল জোন, এটা আমি বলেছি, এটা হচ্ছে যে আপনার সাইক্লোন প্রোন এরিয়াতে, সি লেভেল রাইজ এরিয়াতে, সেগুলিতে যে আমি যেটা বললাম যে এটা হচ্ছে যে খুব কালচারালি এবং এনভায়রনমেন্টালি সেনসিটিভ এরিয়াতে এটা করা হচ্ছে, টোটালি ঠিক হচ্ছে না। শেষ পয়েন্টটাতে আমি বলছি যে আউটডেটেড টেকনোলজি ইউজ করেছে বলে দাবি করা হচ্ছে। আমি প্রত্যেকটা স্লাইডের কিন্তু নিচে আমি সূত্র দিয়েছি, আপনারা দেখবেন, এটা আমি উল্লেখ করে রাখি। সেখানে জাইকা নিজস্ব একটা এনভায়রনমেন্টাল পলিসি আছে, তার একটা কথা আমি শুধু এখানে তুলেছি। তারা বলছে, জাইকা বলছে, উই প্রমোট এনভায়রনমেন্টাল মেজার্স থ্রু ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাক্টিভিটিস। সেটা যদি হয়, এখানে তো আমরা দেখছি না যে জাইকার সে কমিটমেন্টটা তারা পালন করছে। অর্থাৎ নিজের দেশে তারা যে কাজটা করে আমাদের দেশে সেখানে হয়তো ইনসেনসিটিভ তারা হয়ে যায়, মানে আমাদের ডোনাররা, বা যে এটা আমার কাছে বোধগম্য না। তাহলে আর এর কি কোনো অল্টারনেটিভ আছে আমাদের যেটা ওরা করতে যাচ্ছে গভর্নমেন্ট? দেখুন, কোলন এবং চিটাগাঙ্গের যে আর কি সোলার ইন্টেন্সিটি, সোলার রেডিয়েশনের ইন্টেন্সিটি, সেইখানে দেখা যাচ্ছে কোলনের থেকে, কোলন হচ্ছে জার্মানিতে, তার প্রায় ডাবল হচ্ছে কলকাতার যে, আর সরি কলকাতা, আমি 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 দুঃখিত, চিটাগাঙ্গের যে আর কি সোলার রেডিয়েশনের পাওয়ার, অর্থাৎ সোলার রেডিয়েশন আমাদের দিকে খুবই ভায়াবল। এখানে আমি দেখাচ্ছি যে সোলার রেডিয়েশন এভারেজে, এটা কিন্তু নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে বাই দ্য ওয়ে, 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে সোলার রেডিয়েশন 1 হেক্টর জায়গার প্রয়োজন হয়। খেয়াল করুন, আমি বলেছিলাম মাতার বাড়িতে 600 হেক্টর জায়গা ওরা অধিগ্রহণ করবে, তা দিয়ে বোঝা যাচ্ছে 600 মেগাওয়াট বিদ্যুৎ, সোলার বিদ্যুৎ ইজিলি করা যায়। সত্যি যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এটা অর্ধেক, তাই না? কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ওরা বলছে 1200 করবে, কিন্তু এটা যদি এতটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হয় তাহলে 600 তেও আমাদের হ্যাপি থাকা দরকার। আর বাইরে গিয়ে হচ্ছে আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, সোলার পাওয়ারের যখন কথা হয়, মানুষ কথা বলে সোলার ফটোভোল্টাইক নিয়ে, সোলার থার্মাল বলে আরেকটা ইয়ে আছে, আরেকটা মেথড, এই যেখানে আমি ছবি দেখাচ্ছি ডান দিকে, সেটাতে ওরা উল্লেখ করছে সূত্রটা, এটাতে অনেক জায়গা কম খরচ হয়। সোলার থার্মাল মানে হচ্ছে অনেকগুলো আয়নার একটা ক্ষেত্র তৈরি করা, ফিল্ড, হাজার হাজার আয়না, সেগুলি সূর্য রশ্মিকে ওরা প্রতিবিম্বিত করে একটা টাওয়ারে নিয়ে যায়, সেই টাওয়ার থেকে পানি গরম করে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করে, এটাকে বলে সোলার থার্মাল। তারা দাবি করছে এখানে অনেক কম জায়গার প্রয়োজন হয়। এটা যাতে আমরা খেয়াল করি, এটা যাতে দেখি আমাদের সরকার সোলার থার্মাল করা যায় কিনা, শুধু সোলার ফটোভোল্টাইক না, সেটা আমি, এবং এটা বোধহয় আমার লাস্ট স্লাইড, আপনারা ধৈর্য ধরে শুনছেন। সোলার ফটোভোল্টাইক এবং সোলার থার্মাল এটা যদি কম্বাইন করা যায়, আমার ধারণা এগ্রিকালচারাল ইউজও রাখা যাবে। আজকাল অনেকে দাবি করছে, জাপানে বিশেষ করে, যে সোলার থার্মাল গুলো এমন ভাবে ডিজাইন করা যায় এখানে অন্যান্য ল্যান্ড ইউজও রাখা যায়, কৃষি জমির কিছু কিছু কাজও করা যায়। এবং স্বাভাবিকভাবে আমি মনে করছি অফশোর এরিয়াতে যদি উইন্ড এবং ওয়েভ এনার্জিও হার্নেস করার আমরা উদ্যোগ নেই একই সাইমultaneously, তাহলে আমরা মাল্টিপল ইউজে এই এলাকাটাকে লাগাতে পারি। তাতে করে যেখানে অফশোরে মানে কি বলে বায়ু এবং ওয়েভ এনার্জি আমরা হার্নেস করব, সেই এলাকাগুলিকে মেরিন প্রটেক্টেড এরিয়া হিসাবে আমরা সুরক্ষিত করতে পারি। কারণ বাংলাদেশ ব্লু ইকোনমির কথা বলে আজকাল, আমি মনে করি মাল্টিপল ইউজেস অফ দ্য ল্যান্ড করা সম্ভব, সোলার ফটোভোল্টাইক, সোলার থার্মাল, অফশোর উইন্ড, তারপরে অফশোর ওয়েভ, তারপরে হচ্ছে যে মেরিন প্রটেক্টেড এরিয়া সাইমultaneously করা সম্ভব। তাতে করে আমার ধারণা আমাদের যারা কৃষক ভাইদের যে এই যে শ্রিম্প এবং সল্ট কাল্টিভেশন সোলার হলে পরে এগুলিও ভিতরে ভিতরে সাইমultaneously রিভারে চলতে পারবে এবং আমাদের প্যারাবনগুলিকে ধ্বংস করতে হবে না। আমি মনে করি এনভায়রনমেন্টালি সাস্টেনেবল এবং সোশ্যালি ইনক্লুসিভ প্রজেক্টটি আমাদের নেওয়া দরকার। শুধু উন্নয়নের নামে কাজ করলে হবে না, কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 3টা পিলার হচ্ছে
সোশ্যাল ইনক্লুশন, এনভায়রনমেন্টাল স্টুয়ারশিপ এবং ইকোনমিক গ্রোথ। আমাদের গভর্নমেন্ট উন্নয়নের জোয়ারের কথা বলে কন্টিনিউয়াসলি আমাদের এনভায়রনমেন্ট, বিশেষ করে নদীগুলোকে তারা খুবই অবজ্ঞা করে যাচ্ছে, যদিও মুখে তারা লিপ সার্ভিস দেয়। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য স্থাপন করার জন্য। এখন আমরা আলোচনাতে যাব এবং সবাইকে বলবো একটু সময়, আমাদের সঞ্চালক হারুন একটু সময় দিয়ে দেবে কতটুকু সময়ের মধ্যে থাকলে ভালো হয়। আমরা ইতিমধ্যে প্রায় 45 মিনিট অতিক্রম করেছি। আজ আমি অনুরোধ করবো সবাই যেন সেই অনুরোধটা রক্ষা করে। হারুন, আপনি জি, এখন সঞ্চালনতে যান। খালেকুজ্জামান স্যারকে ওই হোস্টটা ট্রান্সফার করতে হবে আলিম ভাইকে, অনেকেই ওয়েট করতেছেন ঢোকার জন্য। জি 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 জি, সরি, এটাই হচ্ছে যে আপনারা যদি এটা করতে পারতেন মানে অন্যভাবে ভালো হতো, বাট হ্যাঁ, আজকে আমাদের ওই সিস্টেম সাপোর্ট দিচ্ছে না কো-হোস্ট হওয়ার জন্য, জানি না কেন। আমি করছি মেক হোস্ট, এই যে আলিম ভাইকে হোস্ট করে দিচ্ছি। সরি যে অন্যরা অপেক্ষা করতে হলো, কিন্তু আমি তো না, অসুবিধা নাই। দুটো কাজ করতে পারতাম না, প্রেজেন্টেশন করে তাদেরকে এন্ট্রি দেওয়া আর কি। ওকে, সম্মানিত সুধীবৃন্দ, ইতিমধ্যে খালেকুজ্জামান স্যারের উপস্থাপনা থেকে আমরা দেখতে পেলাম কোহেলিয়া নদী ভরাটের কারণে এবং মাতারবাড়ি কোল ফায়ার প্ল্যান্টের কিভাবে জনজীবন এবং পরিবেশের উপরে ইম্প্যাক্ট ফেলছে, এবং এই কারণে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সরকার এবং স্থানীয় জনগণ সহ সারা যারা পরিবেশ সুরক্ষার জন্য লড়াই সংগ্রাম করছেন, আমাদেরকে এখনই ভাবতে হবে আমরা আসলে এই ধরনের উন্নয়ন চাই কিনা। এখনই সিদ্ধান্ত নিতে হবে ওই উন্নয়নের নামে নদী ভরাট বা পরিবেশ ধ্বংস বিধ্বংসী যে সকল প্রকল্প সেগুলো বন্ধ করার জন্য আমাদের এখনই দাবি উত্থাপনের সময়। তো বাংলাদেশের মানচিত্র থেকে কোহেলিয়া নদীর মতো এরকম অসংখ্য নদী আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। তো এই বিষয়টিকে স্থানীয়ভাবে যারা কোহেলিয়া নদী রক্ষার আন্দোলন সংগ্রাম করছেন স্থানীয়ভাবে, আমরা এখন তাদের কাছ থেকে আলোচনা শুনবো। তারপরে আমরা আবার জাতীয় পর্যায়ে যারা লবিং করছেন, অ্যাডভোকেসি করছেন, লড়াই সংগ্রাম করছেন, তাদের বক্তব্য শুনবো। এই পর্যায়ে আমি সংক্ষেপে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভাপার কক্সবাজার আঞ্চলিক কমিটির সভাপতি জনাব ফজলুল কাদের চৌধুরী। ফজলু ভাই। ফজলু ভাই, আপনাকে আনমিউট করে শুরু করতে হবে। অনেক গুণীজন আমাদের সামনে উপস্থিত আছেন। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের মহেশখালী পরিবেশ সম্পর্কে ডক্টর খালেকুজ্জামান মহোদয় খুব চমৎকার ভাবে আমাদের প্রাণের কথাগুলো উপস্থাপন করেছেন। কক্সবাজারে যে আশঙ্কা করতেছি যে এই কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কয়লা, এটা যদি হয় তাহলে আমরা সাদা মাটা চোখে যেটা দেখি সেটা হচ্ছে যে এর যে তাপ বিকিরণ হবে, এর যে আমাদের যে পরিবেশের উপর যে এফেক্ট গুলো শুরু হবে, সেটার জন্য মানুষ থাকতেই পারবে না, বরঞ্চ আমাদের কক্সবাজারেও আমরা থাকতে পারবো কিনা সেটা সন্দেহ রয়েছে। আমরা অনেকবার আমাদের শরীফ জামিল ভাই সহ, আমাদের শারমিন আপা সহ, আমরা কেন্দ্রীয় বাফার আমরা অনেকবার এই কোহেলিয়া নদী পরিদর্শন করেছি। মহেশখালীর যে বাফার সভাপতি মোসাদ্দেক ফারুকী এবং সাধারণ সম্পাদক আমাদের আবু বকর ভাই সহ আমরা এখানে অনেক মানববন্ধন করেছি অনেক, এবং সবাই চাচ্ছিল যে এই কোহেলিয়া নদী বন্ধ করে অথবা মহেশখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্র না করার জন্য সবাই কিন্তু জুটে, যে আমরা ওরা বলছে, এলাকার মানুষজন বলছে, স্যার যেমন বলছেন যে প্রায় 40% মানুষ দারিদ্র সীমার নিচে, সীমার নিচে আছে, এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষ এখন অভুক্ত অবস্থায় আছে। আমাদের বাংলাদেশে প্রয়োজন হচ্ছে প্রতি বছর প্রায় 20 লক্ষ টনের মতো লবণ, 20 লক্ষ টনের মতো লবণ আমরা শুধু কক্সবাজার থেকে আমরা সেটা উৎপাদন করে থাকি, এবং ম্যাক্সিমাম সেটা কিন্তু মহেশখালী থেকে উৎপাদিত হয়। এই বছর যে লবণ হয়েছে এটা কিন্তু আমাদের প্রায় 7 লক্ষ টনের মতো, কারণ এটা যে 6,000 একরের মতো, যে 600 একরের মতো যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে,
তার আশেপাশে আরো অনেক নদী, অনেক জমি লবণের এবং চিংড়ির, সেই জমিগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, না লবণ হচ্ছে না, এবং লবণ জমিতে যে চিংড়ি হয় এটাও হচ্ছে না। আমরা চিংড়ি উৎপাদনও পিছিয়ে পড়বো, লবণ উৎপাদনে অলরেডি আমরা পিছিয়ে পড়েছি। লবণ উৎপাদন যদি কম হয় তাহলে লবণের যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী আছে, তারা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে বিদেশ থেকে লবণ আমদানি করার জন্য তারা তোড়জোড় শুরু করবে, এবং কক্সবাজারের লবণ মাঠেই পড়ে থাকবে। যদি বেশি লবণ এই বছরও আমদানি করা হয়েছে, অনেক লোকজন কিন্তু লবণ উৎপাদনের জন্য এখনো মাঠে নামে নাই, যদিও আমাদের সিজন শুরু হয়েছে 2-3 মাস আগে থেকেই। তা আমরা লবণে আমরা যদি লবণের পরিবর্তে তো কিছু খাবার নেই, ধানের চালের পরিবর্তে গম খাওয়া যায়, কিন্তু লবণের কোনো অল্টারনেটিভ নেই। আমরা যদি লবণ শিল্পটা ধ্বংস হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে, মিয়ানমার থেকে অথবা ইন্ডিয়া থেকে আমরা লবণ এনে এটা পরিপূরণ করি। আমরা এটাও একটা মনে হচ্ছে যে এটা আমাদের কয়লা বিদ্যুৎ করার জন্য, এবং মহেশখালী বেছে নেওয়া হয় বিভিন্ন কারণ, যাতে আমাদের লবণ শিল্প ধ্বংস হয় এবং আমাদের গরমে কক্সবাজারে যে পর্যটন শিল্প আছে সেটাও ধ্বংস হয়ে যায়, এবং আমরা এই এলাকার অন্যান্য জায়গায় আমরা মাইগ্রেট করি, এবং সবকিছু আমরা এখন কক্সবাজার কিন্তু আমরা আমাদের সমুদ্র হয়ে গেছে, সমুদ্রের উপরে বিশাল আঘাত হানা হচ্ছে, এবং আমরা চতুর্দিকে একটা পরিবেশের একটা ঘেরাওতে পরিণত হয়েছি। আমরা খুব আশঙ্কায় পরিণত হচ্ছে যে কক্সবাজার একটা জনশূন্য মরুভূমিতে পরিণত হতে চলেছে বলে আমার ধারণা। আমরা আমাদের বিশেষজ্ঞ মহোদয় যারা আমাদের কাছে আছেন, জনাব নজরুল ইসলাম সাহেব আমাদের যে উপস্থাপন করেছেন, আমাদের স্যার সহ আমরা যারা এখানে বিভিন্ন বিদেশে যারা অবস্থান করছেন, তাদের মানে পরিপূর্ণ সহায়তায় সরকার যদি এসব জনদুশ্মনের এই প্রকল্পগুলো থেকে সরে আসে, আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। কক্সবাজারের আপামর জনগণ এই ধরনের উন্নয়ন চায়। আমাদের সরকার অনেক উন্নয়ন করেছে, রাস্তাঘাট বিভিন্ন ধরনের উন্নয়ন করেছে, কিন্তু আমাদের জনবিধ্বংসী সেই উন্নয়নগুলো আমরা চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে প্রতিনিয়ত নদীগুলো রক্ষার জন্য বলছেন, আমাদের এই নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছেন, কিন্তু এখানে এবং জায়গার মতো একটা সংগঠন, আমাদের কোহিলিয়া নদী এটা খাল নয়। আমাদের স্যার যেটা বারবার আমাদের এখানকার যে অনেক বিজ্ঞানী আছে যারা বলছেন যে এটা একটা খাল, কিন্তু এটা হচ্ছে কোহিলিয়া নদী। নদীটার নাম হচ্ছে কোহিলিয়া নদী। এই নদীটা যদি ভরাট হয়ে যায়, খালও হোক না কেন, সেটা যদি তাহলে আমাদের প্রায় 4,000-এর মতো জেলে এখন নিঃস্ব অবস্থায় এখন রয়েছে। এই বাটার সময় কিন্তু ওখানে কোনো নজর করে না, আমাদের লবণ পরিবহন করা যায় না, আমাদের যে প্রয়োজনীয় খাদ্য শস্য যেগুলো এখান থেকে ওখানে নিয়ে আসা হয় নৌকা দিয়ে, সেগুলো পরিবহন করার জন্য অপেক্ষা করতে হয়, এবং ভবিষ্যতে জোয়ারও কিন্তু এই কোনো নৌযান ওখানে চলাচল করবে না। এই কোহিলিয়া নদী যদি বন্ধ হয়ে যায়, তাহলে মাসাদের কক্সবাজার, কুতুবদিয়া এবং চকরিয়া, দহলগান ইত্যাদি সমস্ত জায়গায় নৌ চলাচল আমাদের বন্ধ হয়ে যাবে, এবং কোনো কিছুই আর আনা নেওয়া যাবে না। আমাদের গরিব জনগণ থেকে ধনী জনগণ যারা আছে সবাই কিন্তু এটার জন্য একটা মূল্য দিতে হবে বলে আমার মনে হয়। আপনাদের সহায়তা কামনা করছি। আপনারা যেখানে যে অবস্থানে আছেন, অত্যন্ত চমৎকার অবস্থানে আছেন, আপনাদের পরিপূর্ণ সহায়তা ছাড়া আমরা এই আযাব থেকে, এই গজব থেকে আমরা রক্ষা পাবো না বলে আমরা মনে করছি। আমরা ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান মহোদয়ের যে অত্যন্ত চমৎকার একটা উপস্থিতি দেখলাম, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক গভীরে গিয়ে আমাদের সমস্যাটিকে চিহ্নিত করেছেন, এবং আমরা চাই যে অবিলম্বে সরকার কয়লা বিদ্যুৎ থেকে সরে এসে সোলার সিস্টেমের মাধ্যমে যাতে আমাদের এখানে সেই সিস্টেমে কম জমিনের মধ্যে যে সোলার সিস্টেমে এসে বিদ্যুৎ উৎপাদন করুক, এটাই আমরা চাচ্ছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা, আপনাদের সহায়তা কামনা করছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ফজলু ভাই। এখন আমি আরো স্থানীয় পর্যায়ে যারা
মহেশখালীতে লড়াই সংগ্রাম করছেন তাদেরই একজন মোসাদ্দেক ফারুকী ভাই, সভাপতি ভাপা মহেশখালী আঞ্চলিক কমিটি। ফারুকী ভাইকে সংক্ষেপে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। ফারুকী ভাই শুনতে পাচ্ছেন? ফারুকী ভাই শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভার্চুয়াল মিটিং এ যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কুহুলিয়া নদীর পাড়ের মানুষ। কুহুলিয়া নদী আমার বাড়ি থেকে 5 মিনিটের পথ, তার মানে আধা কিলোমিটার হবে। মহেশখালীর সৃষ্টি লগ্ন থেকে কুহুলিয়া নদীর প্রয়োজনীয়তা এলাকার পরিবেশ ও প্রতিবেশের অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে, যাহা বলার অপেক্ষা রাখে। আবহমান কাল থেকে উক্ত নদী আমাদের জীবন জীবিকা করার নিত্যদিনের একমাত্র অবলম্বন। যদি একমাত্র অবলম্বন বললে আমার মনে হয় ভুল হবে না, কারণ নিত্যদিনের এই মৎস্য আহরণ, লবণ শিল্প এবং চিংড়ি উৎপাদন, এই নিয়ে আমাদের জীবন জীবিকা। এখন কথা হলো, আমার জানা মতে, আমার দেখা মতে, এই সৃষ্টি জগৎ মহান আল্লাহ তাআলা আমাদের এই যে শরীর নিপুণভাবে বানিয়েছেন, ঠিক তদ্রূপ পৃথিবীকে সাজিয়েছেন 1 ভাগ স্থল 3 ভাগ জল দিয়ে। আমাদের শরীরে যেমন রক্ত নালীর একটা ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচলের ব্যবস্থা করেছেন, আমাদের জীবিত রেখেছেন, তদ্রূপ পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নদ নদী ব্যবস্থা করে রেখেছেন। এই নদ নদীর গুরুত্ব, আমার কুহুলিয়া নদীর গুরুত্ব হলো, মাতামুহুরী আমাদের পূর্ব দিকে চকরিয়া উপজেলা, বান্দরবান, লামা, আলীকদম, এই দিক থেকে মাতামুহুরী নদী যখন বহু বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, তখন ওই মাতামুহুরীর নদীর পানি এই কুহুলিয়া নদী হয়ে বে অফ বেঙ্গলে পড়ে। যদি আজকের এই অবস্থা কুহুলিয়ার হয়, 1991 ঘূর্ণিঝড়ে, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে অনেক অনেক প্রাণহানি, অনেক সম্পদ হানি আমাদের এলাকায় হয়েছে। আমি আমার নিজ হাতে 100 লোকের অনুমানিক 100 লোক আমি নিজেই কবরস্থ করেছি। এখন এই যে মানুষের শরীরের রক্ত বাহনের জন্য যে শিরা উপশিরা, পৃথিবীর এই যে আমাদের এলাকার পানি চলাচলের জন্য এই নদীর অববাহিকা যদি বন্ধ হয়ে যায়, বর্ষাকালে আল্লাহ না করুক প্রাকৃতিক কোন ঘূর্ণিঝড় যদি হয় বা পাহাড়ি ঢল যদি নামে, এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে যদি পাহাড় থেকে ঢলের পানি নামে, তাহলে কক্সবাজার জেলার 45% এলাকা প্লাবিত হবে।
এখন কোহিলিয়া নদীর যে অবস্থা, আগে তো আমরা সাঁতার কাটতো ভয় পাইতাম, এখন কিন্তু হেঁটে হেঁটে এপার থেকে ওপার যাওয়া যায়। যে অবস্থা সৃষ্টি হয়েছে এখন, আমাদের এই যে মাতামুহুরী হালের বাটার পানিগুলা আমাদের কোহিলিয়া নদী হয়ে বেঙ্গলে গিয়ে পড়ে। যেমনই আমাদের শরীরের রক্ত চলাচলের ক্ষেত্রে গিয়ে আমাদের হৃৎপিণ্ডে রক্তগুলো যায়, ওখান থেকে পরিশোধিত হয়ে ভালো রক্তগুলা সারা শরীরে যেমনই যায়, ঠিক তদ্রুপ বেঙ্গলে যখন জোয়ার হয় তখন আমাদের এই যে ভাটার ময়লাযুক্ত পানিগুলা বেঙ্গলে গিয়ে বেঙ্গল থেকে সুষম পানি, সুন্দর পানি আমাদের এই খালে প্রবেশ করে। যার কারণে আমাদের এলাকার চিংড়ি প্রকল্প, এই চিংড়ি প্রকল্পে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আলটিমেটলি আমাদের প্রজেক্টে ঢুকে। ওই ঢুকার পরে ওই আমাদের প্রজেক্টে আদার ফিশ নামে আমরা বলি, আদার ফিশ, বিভিন্ন প্রজাতির মাছ আমাদের এই প্রজেক্টে হইতো। বিগত 17 সাল থেকে আমি দেখতেছি, আমি একজন মৎস্য চাষী এবং লবণ চাষী, আমি এখন দেখতেছি আমাদের 17 সাল থেকে আমাদের প্রজেক্টে কোন রকম আদার ফিশ, তার মানে অন্যান্য প্রজাতির কোনো মাছই আমরা পাচ্ছি না। বলা বাহুল্য, অত্র এলাকায় আমরা চাই না এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে। আমি মনে করি অপরিকল্পিত আমাদের কোহিলিয়া নদী এইভাবে, আমি বুঝি না দেশের যারা পরিবেশ, যেমন আমাদের পরিবেশ মন্ত্রী আছে, উনি দেখে গেছেন আমাদের কোহিলিয়া নদীর অবস্থা, ওনারা কেন এটা খেয়াল করে নাই আমার বোধগম্য নয়। তাহলে করেন জি জি, আমরা মনে করি এই অপরিকল্পিত উন্নয়নের কারণে আমাদের কোহিলিয়া নদী এইভাবে ভরাট হয়ে গেছে এবং আগামী বংশধরদের জন্য আমরা শঙ্কিত অবস্থায় আছি। এখন কথা হলো, আমি মনে করি শুধু কোহিলিয়া নয়, বাংলাদেশের যে কোনো নদী নালার অবস্থা যদি পানি চলাচলের অযোগ্য হয়ে যায়, তাহলে পরিবেশ প্রতিবেশের অপূরণীয় ক্ষতি হবে। আমাদের কোহিলিয়া নদীর এই অবস্থা যদি বিরাজমান থাকে, আগামী বর্ষায় অবশ্যই অবশ্যই, এটা আমি হলফ করে বলতে পারি, আমাদের উপর প্রাকৃতিক দুর্যোগ আসবেই আসবে। কেননা পানি চলাচলের রাস্তাটাই বন্ধ করে দিয়ে এরা উন্নয়নের নামে কর্মযজ্ঞ চালাচ্ছে। আমাদের আজকের এই পোস্টারের যে একটা ছবি, এই ছবিটা আমাদেরই কালেকশন কৃত ছবি। আমি প্রতিনিয়ত প্রতিদিন আসরের নামাজের পরে এই জায়গায় যাই এবং দেখি, আমার মনে বড় ব্যথা। আমি কি করে বলবো, এই যে কোহিলিয়া নদীর অবস্থা, এই কোহিলিয়া নদীর অবস্থা যদি এইরকম হয়, তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আমার কোহিলিয়া নদী আমার বাড়ি থেকে, আমি আগেও বললাম, আধা কিলোমিটার দূরে। আমার শৈশব কিশোর এখানেই কেটেছে এবং আমার এই নদীতে এখন মৎস্য আহরণের কোন রকমের ব্যবস্থা নাই এবং এটা কল্পনাও করা যায় না। এখানে মাছ বলতে নাই, আমাদের মৎস্য নিয়ে যারা জড়িত আছি এবং জেলে সম্প্রদায় আছে, এরা খুব খারাপ অবস্থায় আছে। আমি আমার শ্রদ্ধেয় স্যারদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এই যে কোহিলিয়া নদী, আমি কি আর বলি, আমার চকরিয়া উপজেলা হয়ে একদম সোনাদিয়া মোহনা, ওই সোনাদিয়ার বাহিরে আমাদের বে অফ বেঙ্গল। এই নদীটা কিরকম খরস্রোতা নদী ছিল, এখন কি অবস্থা। আমার স্যার বলেছেন
খালেকুজ্জামান সাহেব বলেছেন যে না দেখে আমি ইয়েটা করতেছি, কিন্তু যারা দেখে এটা তারপরে অনুমান করতে পারবে আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচুক এবং আমরা বাঁচি। আমরা বাঁচলেই দেশ বাঁচবে। আর দেশে যদি আমরাই না থাকি তাহলে উন্নয়নের কোনো দরকার নাই। সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমরা যেন বেঁচে থাকি। আমাদের নদী বাঁচলে আমরা বাঁচবো, আমরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই শুভ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ফারুকী ভাই। ফারুকী ভাইয়ের বক্তব্যের মধ্যে বারবার একটি শব্দ যে আমার কুহেলিয়া নদী, এই যে আবেগ ভিতর থেকে আসতেছে, আমরা সবাই এই কুহেলিয়া নদী রক্ষার জন্য যে লড়াই সংগ্রাম তার সাথে থাকব। এই পর্যায়ে আমি সংক্ষেপে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার আঞ্চলিক কমিটির সম্পাদক কলিমুল্লাহ। আমি কলিমুল্লাহ ভাইকে আগামী দিনে আপনাদের লড়াই সংগ্রামের যে পরিকল্পনা সেই বিষয়গুলো সহ সংক্ষেপে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। এখন বলবেন কলিমুল্লাহ, সম্পাদক ভাপা। ধন্যবাদ। এখানে খালিকুজ্জামান স্যার বলার পরে আমার কোহেলিয়া নদী নিয়ে আর কিছু বলার নাই। আমরা কক্সবাজার অধিবাসী, একসময় আমরা গর্ব করতাম পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর স্থান এবং দীর্ঘতম সমুদ্র সৈকতের অধিবাসী আমরা। কিন্তু আমরা দেখা গেছে বিগত কয়েক বছরে আমাদের 5,000 একর বনভূমি, পুরোটাই বনভূমি রোহিঙ্গারা দখল করে নিয়েছেন। সেখানে হাতির অভয়ারণ্য ছিল, বিভিন্ন জীব বৈচিত্র্য ছিল, সেটি ধ্বংস হয়ে গেছে। এখানে পুরাটাই গাছপালা সব কেটে সেখানে প্রায় পাহাড় ভূমিকে মরুভূমিতে করা হয়েছে। আমাদের দক্ষিণে মাতাবাড়িতে 5,500 প্রায় 80 একর জমি সেখানে দখল করা হয়েছে। এদিকে 5,000, ওদিকে 5,000, 10,000 একর। আর মাঝখানে যে ভূমিগুলা রয়েছে সমস্ত ভূমিগুলা আমাদের এখানে সামরিক বাহিনীগুলা দখলের প্রতিযোগিতা নেমেছে। ইতিমধ্যে একটি ক্যান্টনমেন্ট করা হয়েছে, তাদের 1,000 একর বনভূমি দেওয়া আছে, তারা দখল করেছে 2,000। পাশাপাশি তারা এখন প্রতিযোগিতা শুরু করেছে আমাদের সামান্য, যাটা নিয়ে আমরা জীবন জীবিকা করি, আমরা দুটি ভাত খাই। কক্সবাজার মানুষ পর্যটন না আসলে যে আমরা বাঁচবো না, না খেয়ে মরবো, সেই পর্যটকের যে একেবারে পার, যেটিকে ইসিএ এলাকা ঘোষণা করেছে সরকার থেকে 1999 সালে, সে এলাকা দখল করা প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে বিমান বাহিনী প্রায় 7 কিলোমিটার আমাদের ঝাবন দখল করে ফেলা হয়েছে। এখানে একটি সামরিক বাহিনীর একটি হোটেল নির্মাণ করা হয়েছে জলতমে, যা একেবারে ইসি এলাকা এবং সাগরের পারে। পাশাপাশি সমুদ্র সৈকতকে দ্বিখণ্ডিত করে এখানে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে একটা স্লোগান হয়েছে, সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র চাই না, আর কক্সবাজার সমুদ্র সৈকত ধ্বংস করে আমরা নৌমহড়া চাই না। আমাদেরকে ওয়াদা করেছিল 2020 সালে ডিসেম্বরে চট্টগ্রাম নৌ এরিয়ার প্রধান এসেছিল, বলছিল আমরা মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, 3 দিনের নৌমহড়া হবে, আন্তর্জাতিক নৌমহড়া। আমরা জাস্ট প্রধানমন্ত্রীকে স্যালুট জানানোর জন্য একটি আমরা যেটি করবো সেটি প্রধানমন্ত্রী ইয়ে করে আমরা ভেঙে ফেলবো। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সেটি কংক্রিট এক্সট্রাকচার দিয়ে প্রায় 33 কোটি টাকা দিয়ে সেটি একেবারে পার্মানেন্ট একটি ব্রিজ তৈরি করা হচ্ছে, যেটি আমাদের হাইকোর্টের নির্দেশনা বিরোধী, যেটি আমাকে ইসি এলাকা বিরোধী। ইসি মানে সেখানে কোনো শ্রেণী পরিবর্তন করা যাবে না। গত কিছুদিন আগে হাইকোর্ট নিজে রায় দিয়েছে যে ইসি এলাকায় যে সমস্ত হোটেল রয়েছে সেগুলো সরকারি ফান্ড থেকে টাকা দিয়ে ভেঙে ফেলার জন্য, সেখানে কোনো প্রকার স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম, এমনকি প্রশাসন আমাদের কাছে বলছে যে আমরা অসহায়, ওরা আমার কথা শুনে না, আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের কথা শুনে না। পরিবেশ অধিদপ্তরের কাছে গেছে, তারা বলছে আমরা বহুবার চিঠি দিয়েছি, তারা আমাদের কোনো প্রকার কর্ণপাত করে না। আমরা কক্সবাজার জনগণ অসহায়। আমরা কক্সবাজার জনগণ একদিকে রোহিঙ্গা, বনভূমি ধ্বংস, অন্যদিকে কয়লা বিদ্যুৎ, আরেকদিকে সামরিক বাহিনীর দখলদারিত্ব মিলে আরেকটি গজব আমাদের উপর চলে আসে। এটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হবে। সেটি একমাত্র বাংলাদেশের সবচেয়ে, এখন যে সচিব, আমি নাম বলতে চাই না, সেই সচিবের নেতৃত্বে কক্সবাজারের বালিয়ারির উপর দিয়ে একটি প্রায় 2,000 কোটি টাকা দিয়ে তারা একটি রাস্তা নির্মাণ করবে। সেখানে মার্কেট থাকবে, সেখানে রেস্টুরেন্ট থাকবে, সেখানে গাড়ি পার্কিং থাকবে, পুরাটাই সাগরের বালিয়ারির উপর দিয়ে, যেখানে সরকার কর্তৃক ইসি এলাকা ঘোষণা করে, যেখানে রাষ্ট্রপতি গেজেটে বলছে সেই এলাকার শ্রেণী পরিবর্তন করা যাবে না, সেখানে রাস্তা নির্মাণ করার জন্য পৈতারি করছে। তাহলে এই আমরা যে সাগরটাও যদি না থাকে, সাগর তীরে যদি রাস্তা হয়ে যায়, বালিয়ারিতে যদি আমরা বসতে না পারি, সেখানে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যায়, তাহলে কক্সবাজার কি নিয়ে বাঁচবে, কিভাবে থাকবে? এটি খুবই মারাত্মক ভাবে কক্সবাজার নিয়ে ষড়যন্ত্র চলছে। জাবন দখল করছে, দখল করে নিয়েছে, ব্রিজ তৈরি করে সাগরকে দ্বিখণ্ডিত করছে, সাগর পারে তারা হোটেল নির্মাণ করছে, আবার এখন গজব হচ্ছে সাগরের উপর দিয়ে আবার রাস্তা যাবে। আপনাদের কাছে আমরা বিচার দিলাম,
আমাদেরকে খুন করুন, আমাদেরকে হত্যা করুন। এইভাবে একটি জাতি একটি জেলা বাঁচতে পারে না। ব্লু ইকোনমি, এই ইকোনমি, যত ইকোনমি হচ্ছে সব হচ্ছে সাম্রাজ্যবাদী অগ্রাসন লুটপাটের প্রকল্প। এখানে লুটোরাদের একটি কারখানা মিলিত, একদিকে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে ইয়াবা স্বর্গরাজ্য, প্রতিদিন ইয়াবা মাদক দিয়ে আমাদের একদিকে ধ্বংস করছে, আমাদের বনভূমি ধ্বংস, যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কোনো প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি আমাদের যে বাহিনীগুলো এত প্রতিযোগিতা, খালি জায়গায় দেখলেই দখল করে। আমরা সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছি, একটি সামরিক বাহিনী বা সামরিক বাহিনীর জন্য কি পরিমাণ জমি রয়েছে, আমাদের অনেক এখনো খালি জায়গা, তাদের দিন। আল্লাহর রাস্তে তারা যেখানে পারে সেখানে দখল করছে, এটি থামান। এটি থামানো না গেলে শহরের মাঝখানে যে একটা বিমান ঘাঁটি করা হচ্ছে একেবারে সাগর পার ঘিরে, কোনো প্রকার পরিবেশ সমীক্ষা না করে, কোনো প্রকার এখানে কোনো প্রকার জরিপ না করে, কোনো কিছু না করে সমুদ্র পারে এবং শহরের মাঝখানে একটি বিমান ঘাঁটি করা হচ্ছে। এর চেয়ে খারাপ উদাহরণ আর পৃথিবীতে আছে বলে আমরা মনে করি না। আমাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমাদের শেষ করে দেওয়া হচ্ছে। আমরা সারা দেশের, সারা পৃথিবীর বাঙালি জাতিকে বলবো, আমাদের উপর যে স্টিমুল আসছে, যে আমাদের উপর যে বিমান ঘাঁটি হচ্ছে সাগর পারে, অন্যদিকে সামরিক বাহিনীর নামে আমাদের সে দখল করে দিচ্ছে, সবুজ বন বনালী সব ধ্বংস করে। শুধু একটি উদাহরণ দিই, আমাদের যে আমলা, তাদের প্রশিক্ষণের জন্য একটি তারা ভ্রমণ করবে, তার জন্য 750 একর জমি তারা প্রপোজাল দিয়ে, একটি আমলাদের প্রশিক্ষণের জন্য নাহলে 2 একর 1 একর, সেখানে 750 একর, তার পুরোটাই হচ্ছে আমাদের রিজার্ভ বনভূমি, হিমছড়ি রিজার্ভ বনভূমি এলাকা। আমরা তার প্রতিবাদ করেছি, কিন্তু প্রশাসন বসে নেই। বন বিভাগ এখানে অসহায়, এখানে আমাদের পরিবেশ অবদায়, এমনকি প্রশাসন অদায়। প্রশাসন তো আমাদেরকে বলে দিয়েছে, যাবন আমরা দখল করতে বলি নাই, যাবন সরকারি জমি কোনো অবস্থায় সামরিক বাহিনী অনুমতি ছাড়া দখল করতে পারে না। আমরা সামরিক বাহিনী, বিমান বাহিনী অফিসে গিয়ে বলেছি, আপনার বিমানবন্দরটা সমুদ্র সৈকতের পাশ থেকে সরুন, শহরের মাঝখান থেকে সরিয়ে নিন, তাহলে আমরা কিভাবে বাঁচবো? এখানে বিমান ঘাঁটি, সামরিক বাহিনীর দখলদারিত্ব, রোহিঙ্গাদের 5000 একর, কয়লা বিদ্যুৎ 10,000 একর, আর্মির জন্য আরো একটা, এইভাবে যে ভূমি আমাদের ইতিমধ্যে কক্সবাজার একদিকে শরণার্থী শহর, শহরের পরে অন্যদিকে উদ্বাস্তু, ইতিমধ্যে 2 লক্ষ মানুষ কক্সবাজার থেকে উদ্বাস্ত পরিণত হয়েছে। এবং জলবায়ু উদ্বাস্ত ছিল, যারা 1 নম্বর ওয়ার্ডের সমুদ্র সৈকতে কুতুবদিয়া থেকে জলবায়ু উদ্বাস্ত হয়ে যারা কক্সবাজার আশ্রয় নিয়েছিল, তাদের আবার উদ্বাস্ত, তাদেরকে পুরুষ করে নেওয়া হচ্ছে। মাতার বাড়িতে শত শত পরিবার শুধু উদ্বাস্ত হচ্ছে। আমাদের রোহিঙ্গা আসার পরে আমাদের অনেক পরিবার উদ্বাস্ত। এখন যে জমিগুলা রেলটা পুরোটা পাহাড়ের উপর দিয়ে গেছে, আমাদের এখন যে পরিবারগুলো আছে, এই পরিবারের জায়গা জমিগুলা দখল করে প্রায় 2 লক্ষ মানুষ এখন উদ্বাস্তুতে পরিণত হয়েছে। আমরা যদি উদ্বাস্ত পরিণত, আমাদের সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে, নিউ ইয়র্কের স্বপ্ন দেখিয়ে আমাদের লাভ নেই। আমরাই তো এখানে থাকতে পারছি না, তা আমাদের এত স্বপ্ন দেখিয়ে লাভ কি? আমরা স্বপ্ন চাই না। আমরা মনে করি কক্সবাজার সমুদ্র ঘিরে যত প্রকল্প করা হোক, সবকিছুই অবশ্যই পর্যটক বান্ধব প্রকল্প করা হোক, যাতে পর্যটন নির্ভর কক্সবাজার আমরা চাই, এই আমাদের দাবি। আর আমাদের সারা পৃথিবীর বাঙালিদের কাছে অনুরোধ করবো, কক্সবাজার কি হচ্ছে, এটা একটু লুটপাটের কারখানায় পরিণত হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। একটি জেলাকে এইভাবে ধ্বংস করে দিতে পারে না কোনো মানুষ। সবাইকে ধন্যবাদ আজকে আয়োজন করার জন্য, স্যারকেও ধন্যবাদ, আমাদের নজরুল ভাইকে ধন্যবাদ, যারা শুনছে সবাইকে বাপা কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কক্সবাজারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ কলিম ভাই। প্রিয় সুধী, আজকে আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করেছি, এটা আমাদের বন্ধু কলিমুল্লাহ ভাই তার ইচ্ছে যে আমরা সারা পৃথিবী ব্যাপী যারা বাংলাদেশি বাঙালি আছি, আমরা যেন এই কক্সবাজারের পরিবেশ সুরক্ষার আন্দোলনে আমরা যেন সবাই শরিক হই, সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের আজকের আয়োজন। তো এই পর্যায়ে আমরা স্থানীয় গণমাধ্যমে কর্মীর কাছে, একজন গণমাধ্যম কর্মীর কাছে যেতে চাই। আমাদের সাথে উপস্থিত আছেন এইচ.এম. নজরুল ইসলাম, সম্পাদক দৈনিক কক্সবাজার বার্তা। আমরা নজরুল ভাইকে সংক্ষেপে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ নজরুল ভাই, শুনতে পাচ্ছেন? এইচ.এম. নজরুল ইসলাম, সম্পাদক দৈনিক কক্সবাজার বার্তা। নজরুল ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা নজরুল ভাইয়ের কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি সংক্ষেপে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি অধ্যাপক হাশেম উদ্দিন, কক্সবাজার সিটি কলেজ। ওনার মহেশখালীতে ওনার বাড়ি। আমরা এখন আহ্বান জানাচ্ছি অধ্যাপক হাশেম উদ্দিন।
উনি মিউট হয়ে আছেন। হাশেমউদ্দিন ভাই, আপনাকে আনমিউট হতে হবে। মোবাইলে টেক্সট করে বলে দিলে ভালো হতো, বুঝতে পারছেন না হয়তো। আচ্ছা, আমরা হাসান ভাই, ওই আপনি মোবাইলের নিচে একটা ওই স্পিকারের মতন ইয়ে আছে যে ক্রস চিহ্নওয়ালা আছে যে, ওইটা আপনি ইয়া করেন, ওটা টাচ করেন। হাসান ভাইকে বলছি। জি হাসান ভাই, আপনি মোবাইলের নিচে একটা ক্রস চিহ্নওয়ালা ইয়ে আছে না, ওইটা টাচ করেন, ওইটা টাচ করলে ইয়ে হবে। হাসান ভাই শুনছেন? আমাকে শুনছেন? আপনি ওনাকে মোবাইলে কল দিয়ে বলেন কাইন্ডলি, তাহলে ভালো হবে। আচ্ছা, আমরা হাশেম ভাইয়ের কাছে আরেকবার আসবো। আমরা আমাদের যে আজকের এই আয়োজনের সাথে আমাদের সাথে উপস্থিত আছেন লন্ডন থেকে রিভার সেভিং নেটওয়ার্কের সভাপতি যুক্তরাজ্য ডাক্তার রফিকুল হাসান জিন্না ভাই। আমি ডাক্তার রফিকুল হাসান জিন্না ভাইকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। জিন্না ভাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং বিশেষ করে আমি আজকে অনেক তথ্য, যেগুলো বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ অধ্যাপক খালেকুজ্জামানের বক্তৃতা শুনেছি, এবং আমার কাছে এই পরিস্থিতিতে যথাযথ মনে হয়েছে যে এই জিনিসগুলো তুলে ধরা দরকার। আমরা জানি যে তথাকথিত উন্নয়নের নামে আমাদের যে তার যে পরিবেশের প্রতি অবজ্ঞা যে জিনিসটা যাচ্ছে, সেটা রেট্রোগ্রেডের দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে প্রোগ্রেসের চাইতে রিগ্রেশনের দিকেই আমাদের দেশটাকে নিয়ে যাচ্ছে। এবং আমি বিদেশির যারা আমরা আছি তাদের উদ্দেশ্য করে একটি কথা বলবো, যে আমি গত বছরের লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার এবং বাংলাদেশ থেকে আসা একজন মন্ত্রী এখানকার জিওগ্রাফিক সোসাইটি, রয়্যাল জিওগ্রাফিক সোসাইটিতে সে বক্তৃতা দেওয়ার সময় তারা বলছিল যে বাংলাদেশ সবচাইতে বেশি পরিবেশ বান্ধব ভূমিকা পালন করছে। এবং এটা সুন্দরবন পরিস্থিতিতে, সুন্দরবনের পশুর নদী আর এই মহেশখালীর কোয়েলী নদী, এই জন্য সবই একই যোগসূত্রে বাঁধা। তাদের এই ধরনের আজকে বাংলাদেশকে অনেক দেশই তাদের এই গার্বেজের মতন ব্যবহার করছে। অর্থাৎ যে প্রযুক্তিটা তাদের দেশে বাতিল হয়ে যাচ্ছে সেটাকেই আজকে স্থাপন করার জন্য চেষ্টা করছে, এবং আমাদের এই দৃশ্যমান উন্নয়ন দেখানোর জন্য এই জিনিসগুলোকে আমাদের সরকারের পক্ষ থেকে বা তারা এটাকে সামনে তুলে ধরছে। কাজে আজকে আমি জানি না, আমার কাছে সবচেয়ে যেটা অবাক লাগে যে এত কিছু জানার পরেও আমরা বার্লিন কনফারেন্সে দেখেছি, আমরা লন্ডনে আমরা প্রতিবাদ করেছি সেই রয়্যাল জিওগ্রাফিক সোসাইটিতে যারা বাংলাদেশের প্রতিনিধি এসছেন তাদেরকে, কিন্তু করার পরেও আমার মনে হয় যেন কোনো কর্ণপাত করছেন না সরকার। আমি জানি না যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে আমরা যেভাবে চাপ সৃষ্টি করছি বা যারা যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, বিশেষ করে নদী নিয়ে কথা বলছেন, আজকে আরো একটি ভবিষ্যতের পরিকল্পনার দিকে আসছে, যেমন তিস্তা প্রজেক্ট। আমি এখানে তিস্তার লোক আসছেন, সমগ্র বাংলাদেশ ব্যাপী এই নদী বিধ্বংস এবং একটা পুরনো ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করে আমাদের পরিবেশকে যেভাবে ধ্বংস করছে। একজন চিকিৎসক হিসাবে আমি জানি যে পশুর নদীর ফলে যে কথাটি প্রফেসর খালেকুজ্জামান বলেছেন, যে যে ক্যাডমিয়াম এই উন্মুক্ত কয়লার যখন নিয়ে আসবে সেখান থেকে যে ব্যবহার হবে, এক অদ্ভুত অবস্থা। সমগ্র দেশ এটা এফেক্টেড হবে। দক্ষিণ থেকে যে বাতাস উপরের দিকে যাবে সেটা শুধুমাত্র চট্টগ্রাম না, সব জায়গাটাই এফেক্ট করবে।
আমি রিয়েলি একটা লস। আমরা ভাবতে পারি না যে এটা আর কত প্রতিবাদ করা হবে, আর কতটুকু করা হবে। আমি এর জন্য সবচেয়ে বেশি দায়ী করি বাংলাদেশের যারা পরিবেশ বিজ্ঞানী, যারা আলোচনা করছেন, যারা বাংলাদেশে এই সমস্ত যারা আছেন, যারা সরকারকে অ্যাডভাইস করছে তাদের ব্যাপারে। এবং আমি যা আজকে অনেকের কাছ থেকে শুনতে চাইবো যে এর পরে আর কত প্রতিবাদ কিভাবে করা যেতে পারে, কিভাবে তাদের চক্ষু উন্মোচন করার ব্যবস্থা করা যায়, সেটার কথা আমার বোধ হয় ভাবা দরকার। আজকে এটা বিজ্ঞানের সম্পূর্ণ পরিপন্থী কাজ গ্রহণ করছে সমগ্র বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে। যা হোক, আমার খুব ভালো লাগলো, আমি অনেক তথ্য জানতে পারলাম। আবেগ আছে আমাদের কক্সবাজারের লোকের, আবেগ আছে আমাদের মহেশখালীর লোকের, আবেগ আছে সব, কিন্তু এই আবেগটা কিভাবে এটাকে বাস্তবায়িত হবে সেই জিনিসটাই আমি এখনো বুঝতে পারছি না যে আমাদের দেশে কিভাবে করা যায়। এখানে অন্তত বা আমরা যারা বাইরে দেখি যে অন্তত সরকার সেগুলো শোনার চেষ্টা করে যে কোনো ব্যাপারে, কিন্তু আমাদের একদম যেন না শুনেও না শোনার ভান করার অবস্থা যেটা দাঁড়িয়েছে। এবং এর জন্য আমি বিশেষ করে দায়ী করব আমাদের যারা আমলা ভিত্তিক রয়েছেন তাদের ব্যাপারে। সবচেয়ে আমার মনে হয় যে তাদের মতামতের পরিপ্রেক্ষিতেই এই জিনিসগুলো হচ্ছে আমাদের চোখের সামনে। অনেক ধন্যবাদ। আমাদের রিভার সেভিং নেটওয়ার্ক ইউকের পক্ষ থেকে আজকে যারা করেছেন তাদেরকে আপনাদের অনেক শুভেচ্ছা, এবং আমরা আশা করি যে আপনারা এই জিনিসগুলো অন্তত আমাদের মানুষকে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন এবং জানানোর জন্য করা হচ্ছে, সেটা অনেক কিছুটা না হলেও অন্তত আমাদের নিজেদের কাছেও আমরা জন্য কিছুটা দায়বদ্ধতা থেকে মুক্ত পাবো, সেটাই আশা করছি এবং আপনাদের কাছ থেকে জানতে চাইবো। অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জিনা ভাই। এখন আমি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত ছিলেন শারমিন সুনিয়া মুর্শিদ, সদস্য জাতীয় নদী রক্ষা কমিশন। আরেকটি প্রোগ্রাম থাকার কারণে এই মুহূর্তে তিনি আমাদের মাঝে নেই, যদি পরবর্তীতে আসেন আমরা তার কথা শুনবো। তো এই পর্যায়ে আমরা জাতীয়ভাবে আমাদের যে নদী রক্ষার যে আন্দোলন, পরিবেশ সুরক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম যোদ্ধা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল ভাইকে আমি এখন আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ হারুন ভাই। সম্মানিত সভাপতি এবং যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি বাংলাদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন, এই জন্য আপনাদেরকে শুরুতেই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর খালেক ভাই যে প্রেজেন্টেশন দিয়েছেন অত্যন্ত সুন্দর এবং উপকারী প্রেজেন্টেশন, আমাদের অনেক কাজে লাগবে। এটা নিয়ে আমরা যে সমস্ত জায়গায় কথা বলতে চাই, যাই বলি, সব জায়গায় আমরা এটা বলতে পারবো এবং চেষ্টা করবো সরকার যাতে এগুলি কনসিডারেশনে নেয়। এর অনেকগুলি বিষয় আমরা দীর্ঘদিন থেকে বলছিও। আমি আজকে আলোচনা যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, কাজে নিশ্চয়ই এটা পরে আরো অনেক আলোচক রয়েছেন, তাদের আলোচনাও শুনতে হবে। আমি অনেক কিছু লিখেছিলাম যেগুলি আমি আপডেট করলে ভালো হবে, কিন্তু সেগুলি সব বিষয় যে এখনই বলতে হবে তা নয়, যেগুলি গুরুত্বপূর্ণ সব কথাগুলি এসেছে। আমি শুধু সমসাময়িক সময়ে এই কুহেলিয়া রক্ষার জন্য আমাদের বাপার থেকে যে আন্দোলন, বাপা একা নয়, আরো অনেক সংগঠন এবং নেটওয়ার্ক এটার সাথে যুক্ত, এবং নিশ্চয়ই কুহেলিয়া নদীর সবচেয়ে বড় যেটা এবং প্রথম যেটা করেছেন কুহেলিয়া নদীতে যারা জেলে, তারা মূলত এই আন্দোলনটা শুরু করেছেন, কারণ তাদের জীবিকা এরকম কোভিড যখন শুরু হয়েছে তারা না খেয়েছিল, এবং আমরা ব্যানের আর্থিক সহায়তায় বাপার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা বাপা বেন থেকে যখন মানুষকে সহায়তা দিচ্ছিলাম, তখন বাংলাদেশের দুইটা জায়গা থেকে কি সহায়তা দেব আমরা স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আলাপ করে ঠিক করছিলাম। বাংলাদেশের দুইটা জায়গা থেকে এসেছে, যেমন তিস্তার পারে আর আপনার মহেশখালী এলাকা থেকে এসেছে, যে আমরা কিছু চাই না, শুধু চাল চাই। এই চাল থাকলেই তারা বেঁচে থাকতে পারবে, এরকম সংখ্যা এবং এরকম দারিদ্র। আমরা তাদের ছবি যদি দেখেন, তাদেরকে হঠাৎ করে কুহেলিয়া নদীতে প্রথম মাছ ধরা থেকে বারণ করা হয়, তারপরে ধীরে ধীরে কুহেলিয়া নদী হারিয়ে গেছে এবং তার মাছ আর থাকেই না, নাই। এবং এটা যে ভরাট হচ্ছে, এটা কত ভাবে যে অস্বীকার করা হচ্ছে, এটা মানে এরকম যে আপনি একটা বল দেখে বললেন এটা তো বল, একজন বলছেন না এটা টেবিল, এরকম জ্বলজ্জন্ত বিষয়। আমি আপনাদেরকে উদাহরণ দেই, মাদারবাড়ি 2 প্রজেক্টের জন্য একটা পাবলিক কনসালটেশন
কল করা হয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে। মাতারবাড়িতে যে প্ল্যান্টটা করা হচ্ছে এটা বাংলাদেশের ম্যাক্সিমাম প্ল্যান্টের বেলায় কোনো না কোনো এন্টিটি তৈরি করতে হয়। এখানেও একটা কোম্পানি তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। সেই কোম্পানি থেকে একটি পাবলিক কনসালটেশনের আয়োজন করা হয়েছে বিদ্যুৎ ভবনে। সেখানে আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে এবং নাগরিকদের পক্ষ থেকে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের মধ্যে শুধু আমি গিয়েছি কিনা আমি জানি না, তবে কথা শুধু আমিই বলেছি। আর সব ছিলেন সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সরকারের মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি যিনি অপারেশনের দায়িত্বে আছেন এই বিদ্যুৎ প্ল্যান্টগুলির, তিনি ছিলেন, তিনি সভাপতিত্ব করছিলেন। এবং সেইখানে তারা আমাকে যথেষ্ট মনোযোগ দিয়ে শুনেছেন এবং তারা আমাকে সিভিল সোসাইটির পক্ষ থেকে যথেষ্ট সময় দিয়েছেন, সম্মানের সাথে দিয়েছেন, শুনেছেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সকল উত্তর তাদের কাছে নাই সেটা আমিও বুঝি, আমরাও আলোচনা করলে বুঝতে পারবো। তারপরেও সেখানে সরকারি একজন কর্মকর্তা বললেন যেহেতু ইআই এর অংশ হিসেবে মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের অংশ হিসেবে এই পাবলিক কনসালটেশন মিটিংটি করা হচ্ছে, সেই জন্য সেখানে ইআইএ করার সময় যাতে সরকারের একটি সংস্থা ওই প্রতিনিধি বলতে চাচ্ছেন, যেটা বিআইডব্লিউটি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, উনি বললেন যে কোহেলিয়া নদীর যতটুকু ভরাট হয়েছে সেটা যদি আবার পুনর্খনন করে ফিরিয়ে দেয়া হয় তাহলে এখানকার এই বিষয়গুলি নিয়ে যখন স্টাডি করা হবে সেই ইআইএতে আমরাও যুক্ত থাকতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা তো এটা ভরাট করার সময় বিআইডব্লিউটি এর কোনো পারমিশন নেন নাই, আপনারা এটা তো পাবলিকলি প্রচার হচ্ছে, আপনাদের এই অনুষ্ঠান তো লাইভ হচ্ছে ফেসবুকে এবং রেকর্ডিংও আছে। কাজে আমি ওখানেও অনুরোধ করেছি আপনারা আমার বক্তব্যটা রেকর্ডে রাখবেন। আমাদের দেশে সরকারি অনেক মিটিং এ আমরা যাই যেগুলির মিনিটস ঠিক মতো লেখা হয় না, কাজে ওগুলি আমি ওখানেও বলেছি। তো উনি যখন এটা বললেন সাথে সাথে সভাপতি প্রথম বললেন যে না এটা তো শিপিং মিনিস্ট্রি পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, নদীগুলি তো ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি দেখে। আর এমডি যিনি প্ল্যান্টের উনি বললেন না এখানে কোনো কোহেলিয়া নদী ভরাট করা হয় নাই। তখন এটা উনি থতমত খেয়ে বললেন স্যার তাহলে আচ্ছা ঠিক আছে আমরা প্রশ্নগুলি সব নেই তারপরে উত্তর নেব, আলোচনাগুলি সব করে নিই। এবং তারপরে পরবর্তী আলোচনা চলে গেল। আমি যখন আমার বক্তব্যে বলেছি আমরা প্রায় 12টি পয়েন্ট বলেছি, তার মধ্যে মাদারবাড়ি এক প্ল্যান্টের যে ইআইএ এটা অ্যাভেলেবল রয়েছে, বদরুজ্জামান ভাই মেসেজে চ্যাট বক্সে জানতে চেয়েছিলেন, এটা আমার ধারণা অনলাইনেই আছে, যদি না থাকে আমরা আপনাকে দিব। মাদারবাড়ি 1 প্ল্যান্টের যে ইআইএ সেই ইআই এর মধ্যে 3টা বেসিক জিনিস নাই। একটা হচ্ছে যে 2.5 যে পার্টিকুলেট ম্যাটার যেটা PM 2.5 বলা হয় এয়ার পলিউশনের জন্য, যেটা খুব নটোরিয়াস, সেটা কোল প্ল্যান্টগুলি ডিসচার্জ করে। তাহলে মাদারবাড়ি 1 প্ল্যান্টে এটা ডিসচার্জ করলে কি ইম্প্যাক্ট হবে ওখানকার জনমানুষের বা এনভায়রনমেন্টের উপর, হেলথ অ্যান্ড ইকোলজিক্যাল, সেটার স্টাডি ওই ইআইএতে নাই। ওই ইআইএতে ওখানকার মার্কারি পলিউশনের কোনো প্রজেকশন নাই। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে প্রায় হাফ অফ দ্য ওয়াটার বডিজ মার্কারি কন্টামিনেশনের কারণে ফিশ রিসোর্স খাওয়া মোটামুটি নিষেধ। আমাদের এইটাতে মাদারবাড়ি 1-এ সেটা নাই। এরকম করে যে বিষয়গুলি নাই সেগুলিকে নিশ্চিত না করে সেকেন্ড ফেজে যাওয়া ঠিক না, সেটা আমরা বলেছি। আর এই কোহেলিয়া নদীর ব্যাপারে আমরা যেটা বলেছি, আপনারা প্রেক্ষাপটটা আলোচনা করছেন খুব হোলিস্টিক এবং আমরা খুবই শক্তি পাচ্ছি আপনারা যে আলোচনা করছেন, এবং এই আন্দোলনটা যত দূরে এবং এটা বিশ্বব্যাপী করার দরকার, কারণ এটা আমাদের দেশের উন্নয়নের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে যুক্ত। জাপান আমাদের দেশের এত ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী, স্বাধীনতার পরে তারা ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছিল কারণ আমাদের তখন ফুড প্রোডাকশন জরুরি। কাজে জাপান আমাদের অকৃত্রিম বন্ধু, কাজে যার কাজে বৃহৎ সহযোগিতা আমাদের করছে সেই সহযোগিতার জন্য আমাদেরকে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে, কিন্তু পাশাপাশি এই ফ্রাস্ট্রেশন গুলি তাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা চিঠি দিয়েছি জাইকাকে এবং আমাদের সাথে বাপার পক্ষ থেকে একটা করেসপন্ডেন্ট চলছে তাদের সাউথ এশিয়ান ডেস্কের সাথে। তো যেটা আমি আজকে সংক্ষেপে শেষ করতে চাই, কিন্তু অনেক কথা, সেটা হচ্ছে তখন আমি বললাম যে আপনারা আজকে এই যে বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা বললেন দখল হয়েছে আর একজন এমডি বললেন দখল হয় নাই, এটা এখন তো বলার বিষয় না, এটা স্যাটেলাইটে দেখা যায়, এটা একটা চাক্ষুষ বিষয় এটার জন্য। আর আমরা যেদিন আমি শারমিন আপা সহ আমরা একটা বড় টিম, কাদের ভাই, কলিম ভাই সহ
মোসাদ্দেক ফারুকী ভাই সহ আমরা গিয়েছিলাম বা 40 জন মানুষ কক্সবাজার সহ, কিন্তু ওইখানে গিয়ে মানুষ হয়ে গেছিল 200 বেশি হবে আমরা যখন দেখতে গিয়েছিলাম কোহেলিয়া নদীর অবস্থাটা। আমরা যেদিন এসেছি তার 2-3 দিনের মধ্যেই কোনো একটা সময়ে কক্সবাজারের যিনি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের দায়িত্বশীল পরিচালক উনি গিয়েছিলেন। উনি গিয়ে একটা রিপোর্ট করেছেন যে এখানে নদী ভরাটের সত্যতা পাওয়া যায়, এবং যে কারণে উনি ফেব্রুয়ারির 10 তারিখ সম্ভবত যে কোম্পানিটি কনস্ট্রাকশন করছে মীর আক্তার লিমিটেড, তার ম্যানেজিং ডিরেক্টর এবং রোডস এন্ড হাইওয়ে যিনি দায়িত্বশীল ইঞ্জিনিয়ার, তাদের 2 জনকে সমন করেছিলেন। আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি ওই কর্মকর্তাকে ওএসডি করে তারপর ট্রান্সফার করে ভাষাঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি ওই মিটিং এ সেটা বলেছি যে আমি শঙ্কিত, এটা যদি সত্য হয় যেটা আমরা শুনেছি, তাহলে আজকে যে কর্মকর্তা বললেন এটা, উনাকে কালকে কোন চরে পাঠিয়ে দেওয়া হবে। এটা তো যদি হয় তাহলে সৎ অফিসাররা কাজই করতে পারবে না দেশে। আর নদীর ব্যাপারে যেটা খালেক ভাই সঠিকভাবেই বলেছেন, আমি তাদেরকে বলেছি যে একটা মানুষকে কিভাবে টেম্পোরারিলি মেরে ফেলা যায় এটা আমার জানা নাই। এটা যদি তারা প্রুফ করতে পারে তাহলে টেম্পোরারিলি তারা এই যে বলছে এটা জাইকা বা অন্যান্যরা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে তো কনসার্ন রয়েছে, যারা ক্লিন ক্লাইমেট নিয়ে সারা পৃথিবীতে কাজ করেন, তারাও জাইকার সাথে যোগাযোগ করেছেন এবং তারা জাইকা বলেছে, প্রথম আমাদের কাছে জাইকা বিষয়টা বলতে চায় যে এটা কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বিষয় এবং গভর্নমেন্টের বিষয়, তারা এটাতে যুক্ত নয়। তবে এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য যে আমি অত্যন্ত অবাক হয়েছি যে এই পাবলিক কনসালটেশন মিটিং এ জাইকার কোনো প্রতিনিধি ছিলেন না। আমরা এটা একটা কত দায়িত্বশীল বিষয়, আপনি এতগুলি টাকা দিচ্ছেন একটা কর্মকাণ্ডে, সেটার জন্য যে কনসালটেশন হচ্ছে সেখানে আপনি কোনো রিপ্রেজেন্টেশন দিলেন না, এটা কতটুকু দায়িত্বশীল আমি জানি না। কাজে এই ধরনের নানান বিষয় আলোচনা করতে হবে। আমরা এটা জায়গার সাথে আবার আমরা যোগাযোগ রক্ষা করবো, আমরা আমাদের কথাগুলি বলবো। আমরা সরকার আমাদের প্রথম রেসপন্ডেন্ট, আমরা সরকারকে বলতে চাই, এবং এটা সরকার উন্নয়ন করতে চায় তো মানুষের জন্য, কিন্তু সেই উন্নয়ন যদি টেকসই না হয়, সেই উন্নয়ন যদি মানুষের জন্য উপকার বয়ে নিয়ে না আসে, সেই উন্নয়ন যদি মানুষের জন্য ক্ষতির কারণ হয়, তাহলে তো সেটা সরকারের জন্য ভালো না, এটা সরকার নিশ্চয়ই বুঝেন। শুধু তথ্যের ঘাটতি রয়েছে এবং মাঠ পর্যায়ের যে অথরিটিস বা যারা ইমপ্লিমেন্ট করেন তাদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে যারা দেশ পরিচালনা করেন তাদের তথ্যের ঘাটতি রয়েছে বা ভুল তথ্যের ব্যাখ্যা রয়েছে। আর আরেকটা জিনিস যেটা নজরুল ভাই খুব ভালো করে বলবেন, সেটা হচ্ছে যে বাঁধের কথা বললেন কলিম ভাই, সেটা আমি যতদূর জানি এটা ওয়াটার রিসোর্স মিনিস্ট্রির একটা প্রজেক্ট এবং এটা বিগ প্রজেক্ট। আমাদের কোস্টাল এরিয়াতে ডেল্টা প্ল্যান 2100 এর আন্ডারে যে সমস্ত প্রজেক্ট আছে তার মধ্যে এটা একটা ধ্বংসাত্মক প্রজেক্ট। কাজে আমাদের তো টোটাল এই যে গুড ভিশনের ভিতরে যে অপোজিট ইমপ্লিকেশনস গুলি আছে আর গভর্নেন্সের প্রবলেম আছে, ইমপ্লিমেন্টেশনে আইনের প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না, মানুষের কল্যাণ যথাযথভাবে আসছে না, এই বিষয়গুলি সামগ্রিকভাবে দেখার জন্য আমাদের আরো শক্তিশালী হতে হবে। অনেকক্ষণ বলে ফেলেছি, তারপরেও আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই সময় নেওয়ার জন্য। তবে এটা একটা বড় আন্দোলন, এটা একটা সেন্সিটিভ আন্দোলন এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমাদেরকে স্ট্র্যাটেজিক ভাবে এটাকে সুন্দরভাবে সামনে নিয়ে যেতে হবে, যাতে আমরা আসলেই আমাদের দেশের উন্নয়নকে স্থায়িত্বশীল করতে পারি, কক্সবাজারকে রক্ষা করতে পারি।